আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জয়েন করে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এবং শুনতে পাচ্ছ কিনা। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জয়েন করে জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। একটু কাইন্ডলি শেয়ার মেনশন করে দিও, আর হচ্ছে একটু ফ্রেন্ডসদেরকে মেনশন করে দাও, একটু রিয়্যাক্ট দেওয়া পসিবল হলে দিয়ে দাও। হ্যাঁ, একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখা যায় কিনা এবং শোনা যায় কিনা। এখানে কারেন্ট নাই, যদিও আমি একটু গ্রামে আছি, গ্রাম থেকেই ক্লাস নিচ্ছি। তারপরেও মোটামুটি আমার কাছে মনে হয় যথেষ্ট ক্লিয়ারলি দেখা যাচ্ছে। ঠিক আছে, কারেন্ট সমস্যা হবে না আশা করি। তারপরেও আমার কাছে মনে হচ্ছে যে না, একটু ঠিকঠাকই দেখা যাচ্ছে। একটু তোমরা শেয়ার মেনশনটা করে দিও। ঠিক আছে, আমি নিজেও একটু শেয়ারটা করে দিচ্ছি। লাইট ডিস্টার্ব করতেছে। ওকে, মোটামুটি হচ্ছে ক্লিয়ার থাকলে, সবকিছু ঠিকঠাক থাকলে দেখো আমরা হচ্ছে শুরু করব। একটু শেয়ার মেনশনটা করে দিও, আমরা অনেকদিন পরে ক্লাস নিতেছি, একটু শেয়ার মেনশনটা করে দিও যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। হ্যাঁ, সবাই যাতে ক্লাসটা দেখতে পারে, একটু শেয়ার মেনশনটা করে দাও। তো ফ্যাক্ট হইতেছে যে আমাদের ত্রিকোণমিতির ফার্স্ট পার্ট, ত্রিকোণমিতি আমরা দ্বিতীয় পত্র অলরেডি ক্লাস নিয়ে ফেলছি। ঠিক আছে, আমাদের এটা হইতেছে প্রথম পত্রের ক্লাস হবে। এই ত্রিকোণমিতিটা ক্লাসটা হবে আমাদের কিসের উপরে বলো? প্রথম পত্রের ত্রিকোণমিতি। এখন ফ্যাক্ট হইতেছে যে তোমরা দ্বিতীয় পত্রের যেই ক্লাসটা আমি নিছি, ঠিক আছে, দ্বিতীয় পত্রের এই যেই ক্লাসটা আমি নিছি, দ্বিতীয় পত্রের যেই ক্লাসটা নিছি, এই ক্লাসটা তোমরা করছো কিনা, এই ক্লাসটা তোমরা করছো কিনা, এই ক্লাসটা তোমরা করছো কিনা, এই ক্লাসটা তোমরা করছো কিনা। হ্যাঁ, দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতি ক্লাসটা তোমাদের হয়েছে কিনা। ওকে, ওকে, লাইটিং ঝামেলা হচ্ছে একটু, যাই হোক আমরা হচ্ছে ফ্ল্যাশ অন করে ক্লাস নিব। তোমরা একটু জানাও যে দ্বিতীয় পত্রের ত্রিকোণমিতি ক্লাসটা কমপ্লিট করছো কে কে। এইটা থেকে প্রশ্ন আসবে দুইটা। ঠিক আছে, আমি আবারও একটু বলি, আমি জাস্ট একটু তোমরা শেয়ার মেনশনটা করে দাও। আমি 1 মিনিট সময় দিতেছি, মাত্র 350 পোলাপান আসছো। একটু শেয়ার মেনশনটা করে দাও সবাই, যাতে ক্লাসটা করে। ওকে,
মোটামুটি 400 জনের মতো 400 জনের মতো আসছে, মোটামুটি 400 প্লাস আসছে। একটু একটু আমাকে জানাও। ওকে, ফ্রি ক্লাস সব ডান। তাহলে আমরা শুরু করি। দেখো আমরা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি যদি পড়ে থাকো তুমি অলরেডি দ্বিতীয় পত্র থেকে কৃষিতে প্রশ্ন আসবে দুইটা, আর প্রথম পত্র থেকে প্রশ্ন আসবে একটা। ভাই একটু রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো আমাদেরকে একটু দেখান যাতে আমরা একটু বুঝতে পারি। হ্যাঁ, রিসেন্ট ইয়ারের প্রশ্নগুলো যাতে একটু দেখান। এই যে ভাইয়া শুরু করেন, হ্যাঁ ভাইয়া শুরু করতেছি। একটু জাস্ট হচ্ছে আমি উল্টাপাল্টা কমেন্ট করা যাবে না, হ্যাঁ উল্টাপাল্টা কমেন্ট করলে কিন্তু ব্লক খাবা। তাহলে আমি একটু অ্যানালাইসিসটা করে আসি আগে। দেখো ঢাকা ইউনিভার্সিটি 23-24 আমাদের 3টা প্রশ্ন আসছে। প্রথম পত্র থেকে প্রশ্ন আসছে একটা, আর দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন আসছে 2টা। ঠিক আছে, এরপরে দেখো এই যে tan 75 ডিগ্রির ভ্যালু ডিরেক্ট মান সহ আসছে, sin 2/3 এটা চলে আসছে, সাইন ইনভার্স, এটা দ্বিতীয় পত্রের প্রশ্ন। জিএসটি 23-24 যেটা হইতেছে আমাদের একটা মেজর পরীক্ষা, হ্যাঁ মেজর পরীক্ষা। তো জিএসটি 23-24 আমাদের 5টা প্রশ্ন আসছে, যেটাতে প্রথম পত্র থেকে 3টা, দ্বিতীয় পত্র থেকে 2টা। ভাই প্রথম পত্র থেকে কি কি আসছে? এই যে চাপের দৈর্ঘ্য S = r থিটা একটা, তারপরে এই যে পর্যায় আসছে, আর বাকি কোশ্চেন গুলো এই পাশে আমরা দেখাইতেছি। হ্যাঁ, তাইলে মোটামুটি আমরা আজকে প্রথম পত্রটা শেষ করার চেষ্টা করব, যদি সম্ভব না হয় আরেকটা ক্লাস নিব, কারণ প্রথম পত্র একদম অনেক ব্রড একটা চ্যাপ্টার, 7-8টা চ্যাপ্টার, এবং প্রথম পত্রটা আমি কিন্তু 6 এবং 7 দুইটা চ্যাপ্টার মিলে পড়াবো। ঠিক আছে, আমাদের ষষ্ঠ এবং সপ্তম দুইটাই কিন্তু ত্রিকোণমিতি, যেমন ত্রিকোণমিতিক অনুপাত আছে এবং ত্রিকোণমিতিক সমীকরণ আছে। হ্যাঁ সমীকরণ আছে। তোমরা একটু শেয়ার মেনশন করে দাও। 500 জন এখনো হয় না, একটু 500-600 জন আমি আশা করছিলাম তোমরা অনেকদিন পরে ক্লাস নিচ্ছি, ক্লাসগুলো অন্তত করবা। ওকে, মডেল টেস্ট 1-এ কত পাওয়া সেফ? মডেল টেস্ট নিয়ে আমি যদি তোমাদেরকে বলি, তোমরা মডেল টেস্ট গুলা কি দিতেছো? এই যে মডেল টেস্ট পরীক্ষা নিচ্ছি, মডেল টেস্ট পরীক্ষা তোমাদের জন্য আমি লাস্ট মুহূর্তে টাকা পয়সাও কিন্তু চাই না। আর আমাদের প্রশ্ন মানে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলই বলতে পারো। সব লাইটই বন্ধ হয়ে যাইতেছে, বুঝতেছি না, এটা চার্জ করা হয়েছে তারপরেও মানে একটু কারেন্টের সমস্যা হয়। তারপর আমি চেষ্টা করতেছি যাতে লাইট গুলা সমস্যা না হয়, ফ্ল্যাশ অন হচ্ছে না। হ্যাঁ ওকে, দেখো মডেল টেস্ট নিয়ে যদি আমি তোমাদেরকে বলি, মডেল টেস্টের ব্যাপারটা হইতেছে যে এইখানে তোমাদের 100 মার্কের প্রশ্ন পরীক্ষা হইছে। প্রথম প্রশ্নটা আমি যথেষ্ট সহজ করার চেষ্টা করছি, এরকম প্রশ্ন কৃষিতে হবে না। আগে হইতো, আগের ইয়ার গুলাতে হইতো, বর্তমানে এগুলা হবে না। বর্তমানে একটু টাফেস্ট প্রশ্নই আসবে। তবে গতকালকের প্রশ্নে যারা 70-এর কম পাইছো, 70-এর কম যারা পাইছো গতকালকের প্রশ্নে, তোমরা প্রিপারেশন আর একটু ভালো করো। 70-এর কম যারা পাইছো তারা আর একটু ভালো করো। আর যারা 60-এর নিচে পাইছো, এই প্রশ্নে 60-এর নিচে পাইছো, তোমরা ধরে নাও তোমাদের প্রিপারেশন অনেক ঘাটতি আছে। এটা 100% ধরে নাও যে তোমাদের প্রিপারেশনে গ্যাপ আছে, ভালো লেভেলের গ্যাপ আছে। আমি রেজাল্টটা দিয়ে দিব 12টার পরে। এই রেজাল্টটা তোমরা হচ্ছে দেখে নিও যে তোমাদের কি অবস্থা, তোমাদের কার কি অবস্থা একটু দেখে নিও। আর এই মডেল টেস্টটা হইতেছে আমরা কালকে আর একটা মডেল টেস্ট পরীক্ষা হবে, যেটা তোমরা সবাই দিবা। কালকে আর একটা ফ্রি মডেল টেস্ট হবে। হ্যাঁ, এখন খেয়াল করো, আমরা একটু ত্রিকোণমিতিতে যাই, আমরা এই প্রশ্নগুলাতে পরে আসি। এই যেই প্রশ্নগুলা হচ্ছে আমাদের গুচ্ছতে আসছে এবং ঢাকা ইউনিভার্সিটি আসছে, tan 75-এর মান আমরা একদম মুখস্থই জানি। এগুলো আমরা একটু পরে সলভ করাইতেছি। হ্যাঁ, আমি মোটামুটি চেষ্টা করব যে টানা তোমাদের ক্লাস দেওয়ার এই কয়টা দিন অন্তত। বাট আসলে পরীক্ষা পিছাবে কি পিছাবে না এটা নিয়ে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। আমার কাছে কেন জানি মনে হইতেছে যে হয়তো পরীক্ষাটা তারা নিতে পারবে না, কারণ কার্যক্রম সবকিছুই বন্ধ আছে। সব কার্যক্রম বন্ধ থাকলে আসলে পরীক্ষা পিছাইতে পারেও। সিলেট ইঞ্জিনিয়ারিং পিছাইয়া দিল, এখন আসলে জানি না পিছাবে কি পিছাবে না, সঠিক কোনো নির্দেশনাও দিচ্ছে না। আবার অ্যাডমিট দিয়ে দিছে, সিট প্ল্যান দিয়ে দিছে। তো যাই হোক, আমার কাছে মনে হয় পরীক্ষা টাইমলিও হইতে পারে, না হয়তো 50-50 পসিবিলিটিস আছে, কারণ দেশের অবস্থা তো দেখতেই আছো যে বিভিন্ন রকম ঝামেলা। যাই হোক, আমরা প্রথমে একটা বিষয়ে যাব, টাইপ 1। প্রথম একটা বিষয় যাব, ঠিক আছে। প্রথম একটা বিষয় যাবে, এটা হইতেছে টাইপ 1টা হইতেছে পর্যায়।
ঠিক আছে, ফাংশনের পর্যায় নির্ণয় করো। আমি মোটামুটি পেইড নোটটা থেকেই তোমাদেরকে পড়াবো। ফাংশনের পর্যায় নির্ণয় করো। খেয়াল করো যে একটা ফাংশনের পর্যায় যখন তুমি বের করতে যাবা, একটা ফাংশনের পিরিয়ড বা পর্যায় যখন বের করতে যাবা, তো এই ফাংশনটা আসলে কত সময় পর পর, বা পর্যায় মানে কি জানো, পুনরাবৃত্তি। পর্যায়বৃত্ত গতি পড়ছো না, যে পুনরাবৃত্তি ঘটে, এই জিনিসটাই ভ্যালুগুলা পুনরাবৃত্তি হচ্ছে যেই ভ্যালুগুলা আছে এই ভ্যালুগুলা পুনরাবৃত্তি হবে কখন বলতো, একটা নির্দিষ্ট সাডেন একটা ভ্যালুর পর পর পুনরাবৃত্তি হবে। ঠিক আছে, সাডেন একটা ভ্যালুর পর পর হইতেছে কি হবে, পুনরাবৃত্তি হবে। যেমন এই পর্যায়ে যদি শিখতে চাও কয়েকটা বেসিক বিষয় একটু খেয়াল করো। এখান থেকে অলরেডি জিএসটি 23-24 আসছে, এই জন্য এই টপিকটা ইম্পর্টেন্ট। এইটাতে অলরেডি জিএসটি 23-24 আসছে এবং এগ্রি 19-20 আসছে। এইখান থেকে এগ্রি 19-এ প্রশ্ন আসছে সমন্বিত কৃষিতে। তাহলে খেয়াল করো যে সাইন, কস, সেক, কুসেক এই চারটা ভ্যালুর জন্য পর্যায় হবে 2 পাই। ভাই কখন 2 পাই হবে, এই যে যখন পাওয়ার গুলা বিজুর সংখ্যা হবে, যেমন 1, 3, 5, 7, 9 এগুলা 11, যখন এদের পাওয়ার গুলা হবে বিজুর সংখ্যা, তখন এই প্রত্যেকটার পর্যায়ে হবে আমাদের 2 পাই। ঠিক আছে, মানে 2 পাই পর পর তারা কি হবে, পুনরাবৃত্তি ঘটবে মানের। যেমন ধরো যদি তোমাকে বলি সাইন থিটা, এর পর্যায় কত, 100% 2 পাই। এবং সাইন কিউব থিটা, ভাই পর্যায় কত, সাইন কিউব থিটা হইলে পর্যায় হবে 2 পাই। কিন্তু যখন এই এন এর ভ্যালুটা বিজুর সংখ্যা হবে, তখন এদের পর্যায় হবে পাই। তখন এদের পর্যায় হবে পাই যখন জোড় সংখ্যা হবে। ভাই কেমনে, যেমন ধরো তোমাকে বললাম সাইন টু দি পাওয়ার 4x, এটার পর্যায় তাহলে কত হবে, পাই হবে। ভাই সাইন স্কোয়ার এক্স, এদের পর্যায় যে স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা 4 থিটা, এদের পর্যায় কিন্তু দেখো পাই। আর যখনই বিজুর সংখ্যা তখন কিন্তু আমাদের পর্যায় হইতেছে 2 পাই। 2 পাই, হ্যাঁ। এখন tan আর cot দুইটা ফাংশন আছে, tan cot দুইটা ত্রিকোণমিতিক ফাংশনের মৌলিক পর্যায় সব সময়ই পাই হবে, জোর হোক বিজুর হোক যা ইচ্ছা হোক, কোনো প্যারা নাই, কোনো প্যারা নাই। ক্লাস রেকর্ডেড থাকবে, মনোযোগ দিয়ে ক্লাস করো। বাট রেকর্ডেড করার চাইতে লাইভে করে যাও, একটু পরে এই ক্লাসটা শেষ হয়ে যাবে। আমরা 2টা স্টেপেও নিতে পারি, এক স্টেপে চেষ্টা করবো। আজকে মেজর পার্টটা পড়াই দিব, ত্রিকোণমিতি। ঠিক আছে, ত্রিকোণমিতি এটা কিন্তু আমি একদম পেইড ব্যাচের মতো করে পড়াইতেছি। কিছু স্পেসিফিক বিষয় ফোকাস করলে প্রথম পত্র শেষ। প্রথম পত্র থেকে আমি আবারও বলতেছি, প্রশ্ন আসবে একটা, সর্বোচ্চ একটা প্রশ্ন আসবে প্রথম পত্রের ত্রিকোণমিতি থেকে। 2টা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম। তবে বিপরীত ত্রিকোণমিতি, যেটা আমি ফার্স্ট ক্লাস নিছি, ওই ক্লাস থেকে প্রশ্ন আসবে 2টা 100%। এখন দেখো তাহলে tan এবং cot এর ক্ষেত্রে মৌলিক পর্যায় হইতেছে কত, পাই। তাহলে সহগযুক্ত চলকের ক্ষেত্রে যদি তোমাকে বলি সহগ আছে, তাহলে মৌলিক পর্যায়কে সহগ দিয়ে ভাগ করব। ভাই কিছুই বুঝি নাই, ওকে বুঝতে হবে না, সমস্যা নাই। মৌলিক পর্যায়কে সহগ দিয়ে কেমনে ভাগ করতে হয় এটাও শিখাই দিব। 2টা জিনিস শিখো, সাইন, কস, সেক, কুসেক, এদের পাওয়ার যদি বিজুর হয় 2 পাই হবে মৌলিক পর্যায়, আর পাওয়ার যদি জোড় হয় তাহলে হবে পাই হবে মৌলিক পর্যায়। ঠিক আছে, আর আমাদের tan cot এইটার ভ্যালু যদি আমাদের কি হয়, জোড় হোক বিজুর হোক, সব সময় এদের মৌলিক পর্যায় হবে কি বলতো, পাই। আর যদি সহগ থাকে, জাস্ট মৌলিক পর্যায়, মেইন যে বেসিক পর্যায়টা, এটাকে আমরা সহগ দিয়ে ভাগ করে দিব, চলকের সহগ দিয়ে ভাগ করে দিব। ভাই একটু বলেন, যেমন এগ্রি 19-20 প্রশ্ন আসছে, ভাই এগ্রি 19-20 প্রশ্ন আসছে, এগ্রি 19-20 প্রশ্ন আসছে ভাই ট্যানজেন্ট ফাংশনের মৌলিক পর্যায় কত, ট্যান ফাংশনের মৌলিক পর্যায় কত, ট্যান থিটা এর পর্যায় কত বলতো, এই এর পর্যায় কত হবে, ট্যান থিটা এর পর্যায় কত হবে। আমি বলছি ট্যান এবং কট এই 2টা জিনিসের ক্ষেত্রে পাওয়ার যাই হোক না কেন সব সময় মৌলিক পর্যায় হবে পাই। এটাই আনসার। এই সহজ প্রশ্নটা এগ্রি 19-20 আসছে। ঠিক আছে, এই সহজ প্রশ্নটা আমাদের এগ্রি 19-20 আমাদের এই প্রশ্নটা আসছে। এরপরে দেখো, আমাকে যদি এখন বলে যে আমি তোমাকে বলছি যে সহগযুক্ত চলক, যেমন তোমাকে বললাম tan 2 থিটা, এর মৌলিক পর্যায় কত, এখন কিন্তু ঝামেলা করছে, সহগের সাথে একটা সহগ, চলকের সাথে একটা সহগ গুণ আছে। তাহলে tan থিটার মৌলিক পর্যায় হচ্ছে পাই, আর এই যে চলকের সহগ দিয়ে ভাগ করে দিব ভাই, 2 দিয়ে ভাগ করে দিব, এইটার মৌলিক পর্যায় হচ্ছে পাই/2। তাহলে tan 2 থিটা বললে আমাদের মৌলিক পর্যায় হবে কত, পাই/2। ভাই আর একটা দেখান, যেমন তোমাকে বললো cot 3 থিটা, ভাই এটার মৌলিক পর্যায় কত হবে, cot থিটার মৌলিক পর্যায় নরমালি পাই, আর এই যে সহগ আছে 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দিব, এটাই মৌলিক পর্যায়। এটাই কি বলতো, মৌলিক পর্যায়। ভাই আরেকটা বুঝান, যেমন ধরো তোমাকে বললাম tan 3 থিটা প্লাস 4, এই যে দেখো কোনো কিছু সহগ যোগ আছে, এইখানে আমাদের কোনো ঝামেলা নাই, আমরা দেখবো চলকের সাথে কত সহগ আছে এইটা। তাহলে tan থিটার মৌলিক পর্যায় পাই, আর এই যে সহগ আছে 3, তাহলে 3 দিয়ে ভাগ করে দিব। ভাই এই 4 কি, এই 4 যা ইচ্ছা তাই হোক, কোনো সমস্যা নাই। এই 4 নিয়ে আমাদের কোনো প্যারা নাই, কোনো কাজ নাই, এই 4 এর কোনো কাজ নাই। এখন দেখো তাহলে sin x এর পর্যায় কত, sin x এর পর্যায় কত, sin x এর পর্যায় কত, তাহলে sin x এর পাওয়ার বিজোড় সংখ্যা, তাহলে পর্যায় হবে 2 পাই। ভাই এখন আমি যদি তোমাকে একই কোশ্চেন বলি যে ভাই sin 4x plus 1 এর পর্যায় কত, sin 4x plus 1 এর পর্যায় কত, sin 4x plus 1 এর পর্যায় কত,
sin 4x প্লাস 1 এর পর্যায় কত? বলো, অ্যান্সার দাও দ্রুত দ্রুত। এই যে দেখো চলকের সহগ প্লাস মাইনাস কি আছে এটা আমার দেখার কোনো ইস্যু না, এটা আমার দেখার কোনো ব্যাপারই না, ঠিক আছে। এখানে দেখো আমাদের 4x, এই যে x এর, তাহলে sin x এর সহগ পর্যায় হইতেছে 2 পাই, আর আমরা 4 দিয়ে ভাগ করে দিব, তাহলে অ্যান্সার হইতেছে π/2, অ্যান্সার হইতেছে π/2। এটা যারা পারছো তারা বুঝতে পারছো যে আমাদের আলটিমেটলি সহগ যুক্ত যদি থাকে চলকের সাথে, দেখো sin 4x বিজুর আছে পাওয়ার, তাহলে 2 পাই, আর সহগ আছে চলকের 4 দিয়ে ভাগ করে দিছি, তাহলে অ্যান্সার হইতেছে কত বলো তো? π/2। 2 পাই কেন অ্যান্সার দিচ্ছ? 2 পাই কেন অ্যান্সার দিচ্ছ? π/2 হবে অ্যান্সার। তাহলে এটার অ্যান্সার হবে কত বলো তো? π/2। এটার অ্যান্সার হবে π/2, এটার অ্যান্সার হবে π/2, এটার অ্যান্সার হবে π/2। ভেরি গুড, ভেরি গুড, অনেকেই পারছো, অনেকেই পারছো ভাই। এখন আমার একটা সমস্যা হচ্ছে যে আমি যদি এই যে জাতীয় কবিতে একটা প্রশ্ন আসছে, পর্যায় থেকে কিন্তু ভালো প্রশ্ন আসে, পর্যায় কিন্তু অনেক ইম্পর্টেন্ট। জে কে কে এনআইইউ, ঠিক আছে, জাতীয় কবি এনআইইউ, এটা 19-20 একটা প্রশ্ন আসছে, বলছে যে ভাই tan 3x/2, tan 3x/2 এইটা যদি হয় এর পর্যায় কত? এর পর্যায় কত? এর মৌলিক পর্যায় কত? এই প্রশ্নটার অ্যান্সার কিভাবে করবা খেয়াল করো। তাহলে tan থিটা, নরমাল tan থিটার পর্যায় হচ্ছে পাই, ওকে, এটার অ্যান্সার দাও, তোমরা অ্যান্সার দাও। এই tan 3x/2 এর পর্যায় কত হবে? দ্রুত দ্রুত ট্রাই করো, এটা জাতীয় কবির একটা প্রশ্ন, যে এইটা হইতেছে এই নিউটনিয়ান বলবিদ্যার পার্ট 2 নেওয়া লাগবে না, নিউটনিয়ান বলবিদ্যা দেখবা যে আগের রেকর্ড ক্লাস আছে, ওইখানে বাকি পার্ট কমপ্লিট করে দেওয়া আছে, হ্যাঁ, আগের রেকর্ড ক্লাস আছে। আর আমি যেই পার্ট নিছি ওইখান থেকেই কৃষিতে প্রশ্ন কমন পাবা, পার্ট 1 থেকেই কমন পাবা, ঠিক আছে। আর পার্ট 2 যেটা আছে জড়তার ভ্রামক আর 2-1টা টপিক, এটা অন্য ক্লাসে পাবা, ঠিক আছে, অন্য ক্লাসে পাবা, তারপরে সাজেশন ক্লাসে পড়ায় দিব, সমস্যা নাই। তাহলে দেখো এইখানে আমাদের কত হবে? এই যে 3/2 আছে, 3/2 দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যান্সার হবে 2π/3। আরে সেরা সেরা, এই যে 2π/3, ভেরি গুড, ভেরি গুড। এই যে অনেকেই পারছে, ইশতিয়াক লিখন, তারপরে হইতেছে উমর ফারুক, রিফা জাকিয়া, মেহেরিন, তারপরে বর্ষা, ইউসুফ বিন ইউসুফ, মোহাম্মদ জাহিদুল ফারুক, তারপরে নাইমুল নাইম ইসলাম, ফাতেমাতুজ জোহরা, স্মৃতি, অনেকেই পারছে, অনেকেই পারছে। শুধু ভুল করছে এর মধ্যে একটা, জেনিত রয়। এই জেনিত রয় খুব স্মার্ট একটা ছেলে হয়ে এটা ভুল করছে, হ্যাঁ, এটা আবার ডিলেট মারছে, দেখছোস? এই যে জেনিত রয় এটা ভুল করছে, এটা হবে না। এখন দেখো, তাইলে আমরা আরেকটা জিনিস তোমাকে একটু দেখাই, যেমন ধরো তোমাকে আমি বললাম sin x/3 প্লাস cos x/3, cos x/3, x/3 এর পর্যায় কত বলো তো? এই ফাংশনের পর্যায় কত? এর ফাংশনের পর্যায় কত? এই প্রশ্নটার অ্যান্সার দাও তো। এটা পিএসটিউতে আসছে, পটুয়াখালী পাস্টে, সরি, পাবনা বিজ্ঞান প্রযুক্তিতে আসছে, 19-20 এর প্রশ্ন। এইটার পর্যায় কত হবে? কাহিনী হইলো এখানে যুগ দিয়ে আছে, এই যুগ দিয়ে প্রশ্ন আমাদের সমস্যা হয়ে যাবে। যুগ দেওয়া কোনো প্রশ্ন যদি হয়, যুগ দেওয়া কোনো প্রশ্ন যদি হয়, যুগ দেওয়া কোনো প্রশ্ন যদি হয়, লসাগু বের করবা, সহজ কথা। দেখো এটার পর্যায় কত ভাই? এটার পর্যায় হবে 2 পাই, আর এখানে হইতেছে কত? 1/3। এইখানে দেখো সহগ কিন্তু 1/3 দিয়েই ভাগ দিতে হবে। আর এইখানে দেখো আমাদের কত? 2 পাই, আর সহগ হইতেছে 1/3 দিয়েই ভাগ দিলাম, তাহলে এখানে 6 পাই, ঠিক আছে। এখানে এটা হচ্ছে x/2 হবে, x/3 না, x/2 হবে, x/2 হবে, তাহলে 1/2, এখানে 4 পাই, তাহলে এই যে 6 পাই আর 4 পাই এর লসাগু নিবা, 6 পাই আর 4 পাই এদের লসাগু নিবা, লসাগু হইতেছে 12 পাই, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক, ঠিক আছে, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, তাহলে এখানে লসাগু, এই দুইটা জিনিস হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। লসাগু নিলে অ্যান্সার হয়ে যাবে, এটা আমাদের 12 পাই হবে। আমি একটু ভুল করছিলাম, এখানে cos x/2 হবে, এই x/2 হবে, এটা cos x/3 না। cos x/3 যদি দিতাম তাহলে সেম হইতো। যদি তোমাকে এটা দিতাম যে sin x/3 প্লাস cos x/3, এইটাই যদি তোমাকে দিতাম প্রশ্ন, তাইলে আমার অ্যান্সার হইতো এইটাও 6 পাই, এটাও 6 পাই, তখন অ্যান্সার হইতো দুইটার লসাগু 6 পাই অ্যান্সার হইতো, তখন 6 পাই হইতো, বাট এখন অ্যান্সার হবে 12 পাই। তাইলে আমাকে জিএসটির প্রশ্নটার অ্যান্সার দিবা যে তোমরা কেন পারো নাই বলো, এটারও জবাবদিহিতা করে যাবা যে ভাই আমরা কেন জিএসটির প্রশ্নটা অ্যান্সার দিতে পারি নাই। sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x, এদের পর্যায় কত? এটা জিএসটিতে এইবার আসছে, এইবার জিএসটিতে এই প্রশ্নটা আসছে। কেন অ্যান্সার তোমরা জিএসটিতে পারো না, এটার উত্তর সহ জবাবদিহিতা সহ করে যাবা। পর্যায়ের প্রশ্ন, বলো কত হবে, বলো কত হবে, বলো কত হবে, বলো 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 কত হবে? যে এইটা হচ্ছে আমাদের কি বলতো, আমাদের হচ্ছে এখন এইটার পর্যায় কত হবে দেখি, আনসার করো। এই যে পাই হবে, জিএসটির এক্স কোশ্চেন মুখস্থ করে লাভ নাই। নাসিমা হক ভুল করছো, নাসিমা হক তুমি পারো নাই। মৃদুল পাল, তারপরে হইতেছে এসটি বর্ষা, ঠিক আছে, এসটি বর্ষা, এসটি মানে শর্ট টেকনিক বর্ষা, এটার নাম আজকে থেকে দিয়ে দিলাম, যা শর্টকাট টেকনিক বর্ষা। তারপরে তাজুল ইসলাম পাই 4 পাই হবে কেন? রবিন ভুল করছে।
এটা অনেকেই ভুল টুল করতেছে, হ্যাঁ অনেকেই ভুল টুল করতেছে। যাই হোক, এখন কাহিনী হইতেছে যে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x আমি আলাদা আলাদা বের করব, যেহেতু পাওয়ার জোড় সংখ্যা, তাহলে এইটার মৌলিক পর্যায় পাই আর এইটারও পাওয়ার জোড় সংখ্যা মৌলিক পর্যায় পাই, দুইটার লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে এই যে এখান থেকে হইতেছে আমাদের অ্যান্সার কত হবে, দুইটার লসাগু কত হবে, পাই হবে, এটাই অ্যান্সার। এই যে এত সহজ একটা প্রশ্ন আসছে, তোমরা পারো নাই, এইটা একটা পার্ট গেল, এটা একটা পার্ট। তাহলে বলো টাইপ 1 সবার ক্লিয়ার কিনা? এই যে টাইপ ধরে ধরে পড়াবো, একটা করে টাইপ শেষ করে দিব। টাইপ 1 ডান কিনা বলো, সবাই পারবা কিনা, ডান কিনা একদম চকচকা কিনা? আর ত্রিকোণমিতির একটা ট্রিক শিখিয়ে দেই, ত্রিকোণমিতির যত প্রশ্ন আছে অ্যাজাম্পশন মেথড অ্যাপ্লাই করবা। ত্রিকোণমিতির ম্যাক্সিমাম প্রশ্ন অ্যাজাম্পশন মেথড, এই মেথড লেফট সাইড রাইট সাইড সমান করার একটা ট্রিক্স আছে, এটা শিখিয়ে দিব। এই অ্যাজাম্পশন মেথড দিয়ে ত্রিকোণমিতির মোটামুটি সব প্রশ্নই সলভ করা যায়। ভাই কিভাবে? ধরো তোমাকে বলবে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু, ধরো তোমাকে বলবে √2 হলে থিটা কত, ট্রাই করো তো অ্যাজাম্পশন মেথড দিয়ে ট্রাই করো, যে সাইন থিটা প্লাস কস থিটার ভ্যালু হইতেছে √2, তাহলে থিটার ভ্যালু কত, এটা আমাকে একটু ট্রাই করো, এটা আমাকে ট্রাই করো যে এইটার অ্যান্সারটা অ্যাজাম্পশন মেথডে কিভাবে করবে। আমি অ্যাজাম্পশন মেথডটা হালকা একটু বুঝাই দেই যাতে নিজেরা অন্তত সলভ করতে পারো। যে কোনো থিটা ধরে নিবা, ঠিক আছে? ধরো যে কোনো থিটার ভ্যালু কত, যেই থিটা দিয়ে এই সমীকরণ সিদ্ধ হবে ওইটাই অ্যান্সার। যেই সমীকরণ দিয়ে ধরো 45 ডিগ্রি বসাও, এখানে 45 ডিগ্রি বসাইলে দেখো 1/√2 প্লাস 1/√2, এই যে দেখো এখানে যদি ক্যালকুলেশন করো 2/√2 যদি কাটো √2, এই যে দেখো লেফট সাইড রাইট সাইড সমান, কার কারণে সমান, π/4, তাহলে অ্যান্সার π/4, অ্যাজাম্পশন মেথড হয়ে গেছে। ঠিক আছে, অ্যাজাম্পশন মেথড হচ্ছে থিটা দিয়ে সিদ্ধ করা, লেফট সাইড রাইট সাইড যদি সিদ্ধ হয়ে যায় ওইটাই অ্যান্সার। এই প্রশ্নটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভর্তি পরীক্ষায় প্রচুর আসবে, দেখবা ভর্তি পরীক্ষায়, তোমাদের তো শেষ জীবনের ভর্তি পরীক্ষা, এটাতে না আসলেও ভবিষ্যতে দেখবা চাকরির পরীক্ষাতে এটা আসতেছে এই প্রশ্নটা। ওকে, আমরা টাইপ 2 তে যাই, আমরা এগুলাতে সময় নষ্ট না করি, আমি আজকে লিখেই পড়াবো। এটা হচ্ছে আমরা একটু টাইপ 2 তে যাই। দেখো টাইপ 2 হইতেছে, এটা নরমাল প্রশ্ন, এটা আমি হচ্ছে ওইরকম পড়াইতে চাই না, রেডিয়ান আর ডিগ্রি, এটা আমি আসলে পড়াইতে চাচ্ছি না, তারপরে একটু দেখায় দেই, গ্রেড দরকার নাই, মনে রাখবা যে বৃত্তীয় কোণ, ঠিক আছে, বৃত্তীয় কোণ এটাকে বলা হয় রেডিয়ান, আর 2 নাম্বার টপিকটা হইতেছে আমাদের কি বলতো, ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমরা বলবো ষাটমূলক কোণ, এটাকে বলবো ষাটমূলক, ঠিক আছে। আরেকটা আছে শতমূলক বা গ্রেড, দরকার নাই, এই দুইটাই পড়ো, এই দুইটাই কৃষির জন্য লাগবে, আর গ্রেড টেড এত দরকার নাই। দেখো এইখানে হইতেছে, খেয়াল করো, হ্যাঁ আর ক্লাস হবে না, আর ক্লাস করা হবে না, এই 10টা দিন টানা ক্লাস নিব ইনশাল্লাহ, কালকেও ক্লাস নিব, পরশুও নিব, তরশুও নিব, তাই হবে। আর যদি সকালে হাইরা যায় তাইলে আর ক্লাস নিব না, ঠিক আছে, সকালে যদি হারি খেলাতে তাইলে আর হবে না, তাইলে আর ক্লাস নিব না, তাইলে একটু ডিপ্রেশনে চলে যাব ব্রাজিলিয়ানদের মতো। তাহলে দেখো বৃত্তীয়, রেডিয়ান, ডিগ্রি ষাটমূলক, আর গ্রেড আছে এটা শতমূলক, এটা হবে না। এখন ফ্যাক্ট হইতেছে যে আমি ধরো তোমাকে বললাম যে 60 ডিগ্রি, এটা রেডিয়ান কোণ কত হবে, ট্রাই করো তো। তোমরা কিন্তু জানো, এটা বের করার সূত্র শিখা বের করার দরকার নাই ভাই, আমরা জানি 60 ডিগ্রি মানে π/3। এই যে এইটাকে বলবো আমরা রেডিয়ান কোণ, আর আগেরটা হইতেছে ডিগ্রি, এটা হইতেছে ডিগ্রি, এই জিনিসটাই পার্থক্য, আর কিচ্ছু না। ঠিক আছে, ধরো তোমরা জানো যে 45 ডিগ্রি, এইটাকে রেডিয়ানে নিলে π/4, ভাই এইটাকে বলে রেডিয়ান কোণ, এটা ডিগ্রি, সবাই জানো, কিন্তু আলটিমেটলি সূত্র মুখস্থ করতে হয় তোমাদের। ভাই 30 ডিগ্রি, তার মানে এইটা ডিগ্রি, আর এটা যদি রেডিয়ানে নাও তাহলে π/6 হবে। ভাই 90 ডিগ্রি, এটারে যদি রেডিয়ানে নাও তাহলে π/2 হবে। ভাই আমাদের হচ্ছে 120 ডিগ্রি, এটারে যদি রেডিয়ানে নাও 2π/3 হবে। এই যে এগুলা হইতেছে রেডিয়ান কোণ, এগুলাকে বলে ডিগ্রি, এটা হইতেছে কি বলতো, ডিগ্রি। এখন আমি ধরো তোমাকে বললাম যে হইতেছে 7π/15, এই রেডিয়ান সমান কত ডিগ্রি, এটা তোমাকে প্রশ্ন দিলাম, এটা জাহাঙ্গীরনগরের একটা প্রশ্ন, যে 7π/15 রেডিয়ান সমান কত ডিগ্রি। খেয়াল করবা, যখন তুমি ডিগ্রিতে নিবা তখন 180 উপরে থাকবে, পাই নিচে থাকবে, ঠিক আছে। দেখো খেয়াল করো, যখন তুমি ডিগ্রিতে নিবা তখন 180 উপরে, পাই নিচে, 180/π, আর কত পাই আছে এখানে, 7π/15, ঠিক আছে। 7π/15 গুণ করে দাও, দেখো 7π / 15, তাহলে এই যে এটা কাটো, 15 দিয়ে 180 কে কাটলে 12 হয়, 15 দিয়ে 180 কে কাটলে কত হয়, 12 হয়, তাহলে 7 12 কত, 84 ডিগ্রি, এই যে 84 ডিগ্রি, অ্যান্সার শেষ, 84 ডিগ্রি। আর যখন তোমাকে একই প্রশ্ন দিবে, ধরো তোমাকে বললো 84 ডিগ্রি সমান কত রেডিয়ান,
84 ডিগ্রি সমান কত রেডিয়ান, তখন একই জিনিস যদি বলে রেডিয়ানে নিতে বলছে তাহলে পাই উপরে রাখবা 180 নিচে রাখবা। ভাই পায়ের মানও 180 আর 180 মানে ডিগ্রি, এটা ডিগ্রি আর এটা রেডিয়ান। ধরো 180 এটা ডিগ্রিতে আর রেডিয়ানে বললে এটা হইতেছে পাই, এটাই পার্থক্য। এটা তোমরা জানো কিন্তু বের করতে গেলে তোমাদের আলাদা করে সূত্র মনে রাখতে হয়, এটাই সমস্যা। ঠিক আছে, ধরো 84 ডিগ্রি তাহলে রেডিয়ান কত, রেডিয়ানে নিতে বলছে তাহলে পাই উপরে 180 নিচে ইন্টু 84 শেষ। এখন তাইলে এই যে কাটাকাটি করবো, কাটাকাটি করে যা আসে 7 বারং 84 আর হইতেছে 15 বারং হইতেছে 180, তাহলে 7 পাই বাই কত বলতো 12, 7 পাই বাই 15, 7 পাই বাই 15, 7 পাই বাই 15। ঠিক আছে, ধরো আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেই, আমি শীট থেকেই দিচ্ছি, দেখি অ্যান্সার দেওয়া ট্রাই করো। ধরো একটা এই যে এই জিনিসটা একটু শিখে রাখো, এই জিনিসটা ভর্তি পরীক্ষায় আসে, এই যে এই জিনিসটা ভর্তি পরীক্ষায় আসে, খেয়াল করো। ধরো 6 কিলোমিটার দূরত্বের একটা স্তম্ভ পৃথিবী পৃষ্ঠে কোন বিন্দুতে 30 ডিগ্রি কোণ করে আছে, স্তম্ভের উচ্চতা কত, এস সমান আর থিটা। এই সূত্রটা কিন্তু আমরা ছোটবেলায় মোটামুটি ভালোই পড়ছি, এটা অনেকেই পারি, এস সমান আর থিটা। আর এর ভ্যালু 6 কিলোমিটার, দূরত্ব দেওয়া আছে 6 কিলোমিটারে আছে, কিলোমিটারে রাখো। আর এই যে 30 ডিগ্রিকে আর ডিগ্রি বসাইতে পারবা না, এটাকে রেডিয়ান বানাইতে হবে। রেডিয়ান কত, পাই বাই 6, এই যে দেখো পাই বাই 6, তাহলে পাই কিলোমিটার অথবা 3.14 কিলোমিটার। আর যদি 60 ডিগ্রি হয়, এই যে দেখো 45 বিসিএস এই প্রশ্নটা আসছে, দেখো আমরাও ফাঁস করে দিছি এটা। ঠিক আছে, এখন এই যে দেখো, তাহলে এইখান থেকে আমি জাস্ট 60 ডিগ্রি দেওয়া থাকলে পাই বাই 3 দিয়ে গুণ করবো, 2 পাই কিলোমিটার অ্যান্সার, 2 পাই কিলোমিটার অ্যান্সার, 2 পাই কিলোমিটার। তাহলে এস সমান আর থিটা, এই সূত্র থেকে কিন্তু এবার জিএসটি তে আসছে প্রশ্ন, লেখা রাখো জিএসটি 23-24। জিএসটি একটু ঘুরাইয়া দিছে বাট একই টাইপের প্রশ্ন। এস সমান 2 পাই আর ছিল, বৃত্তের পরিধি ছিল, পরিধি বললে 2 পাই আর হয়। হ্যাঁ, তো এইখানেও জিএসটি 23-24 প্রশ্নটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু চলে আসছে, এটা কিন্তু জিএসটি 23-24 আসছে। তাহলে তুমি এগুলা স্কিপ করার সুযোগ নাই, যেহেতু এগুলা জিএসটি তে আসছে, তাহলে এগুলা স্কিপ করার কোনো সুযোগ নাই। এইগুলা স্কিপ করা, 2টা টপিক পড়াইলাম, পর্যায়ে আসছে আবার এটাও আসছে, তাহলে এই 2টা টপিক আমাদের ডান। বলো ডান কিনা, 2টা ডান কিনা? 3টা টপিক হয়ে গেছে। টপিক একটা হইতেছে এস সমান আর থিটা, একটা হইতেছে আমাদের ডিগ্রি আর রেডিয়ান, ডিগ্রি আর একটা হইতেছে রেডিয়ান, ডিগ্রি আর একটা রেডিয়ান। আরেকটা পড়াইলাম হইতেছে কমেন্ট বক্স। দেখেন কমেন্ট বক্সে কি হইছে রে ভাই, ভাই একটু কমেন্ট বক্স দেখেন, বুঝলাম না। 84 না 84, ওই তো জামালপুরের ভাষা আর কি। ঠিক আছে, এখন হইতেছে দেখো, তাইলে আমাদের ডান কিনা বলো, ডান কিনা বলো, ডান কিনা বলো। আবার তোমরা দান করে দিবা, এই যে বলবা যে হচ্ছে হ্যাঁ দান, সব আল্লাহ রাস্তায় দান করে দিছি। ঠিক আছে, তাইলে এখন এইখান থেকে এস সমান কত, আর থিটা, এস সমান আর থিটা। এটা টপিক শেষ, ডিগ্রি রেডিয়ান শেষ, পর্যায় শেষ। এখন একটা টপিক পড়াবো, এই টপিকটা আরো বেশি ইম্পর্টেন্ট। এই ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ আসবে না, তারপরে একটু পরে পড়াবো ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ, এগুলা ট্রিকি প্রশ্ন আসতে পারে, এটা ছবি দিয়ে দিবনি। হ্যাঁ, ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণ, 2টা ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটা কত, এগুলা পরে পড়াইতেছি, এগুলা আসবে না পরীক্ষায়। তারপরে হালকা দেখায় দিব ঘড়ির কাঁটা মধ্যবর্তী কোণ। এই যে এইটা থেকে প্রশ্ন আসবে, অনুপাত নির্ণয়। এই টপিকটা 100% দিয়ে রাখো কৃষির জন্য, এই টপিকটা 100% দিয়ে রাখো, 100%। এটা কৃষির জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটাকে একটু কাইন্ডলি 100% স্টার দিয়ে রাখো। এটা থেকে জিএসটি 23-24 আসছে, জিএসটি 23-24 এটাও আসছে। ঠিক আছে, এটাও আসছে জিএসটি 23-24, এবং এইখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে। অ্যাডমিশনের প্রশ্ন অবশ্যই ফাঁস হয়, বিসিএস যেখানে ফাঁস হয়, আর তুমি আসছো মিয়া অ্যাডমিশন, সব অ্যাডমিশনের প্রশ্নই কম বেশি ফাঁস হয়, আমরা জানি না এটা বলো। মেডিকেলের প্রশ্ন যে হারে ফাঁস হয়, এটা মানে আলাদা বিষয়। ফিজিক্সের ফিল পাইতেছি, ফিজিক্সের ফিল এখানে কেন পাবা? এখন দেখো ফ্যাক্ট হইতেছে যে আমাদের অনুপাত নির্ণয়ের ক্ষেত্রে তোমরা সবাই জানো যে সাগরে লবণ আছে, তোমাদের কথাগুলাই লিখি। হ্যাঁ, সাগরে লবণ আছে, তো তোমরা এটাকে বলো যে ভাই সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তারপরে অনেকে তোমাকে টাকার লোভে ভুলে যাবে, তাহলে তুমি এটাকে বলো, ধরো টাকার লোভে ভুলো না, অথবা টেরা লম্বা ভূত। তোমরা যেটা শিখো যে টেরা লম্বা ভূত অথবা টাকার লোভে ভুলো না, এই জিনিসগুলা কিন্তু তোমরা শিখছো যে টেন থিটা তাহলে লম্ব বাই কত ভূমি, এগুলা ছোটবেলার পড়াশোনা। তারপরে করোনা ভবিষ্যৎ অশুভন, বা ওই যে তোমরা যেটাকে বলো কস থিটা, করোনা ভবিষ্যৎ অশুভন, তাহলে কস থিটা ইকুয়াল টু যেভাবে শিখছো আর কি। তাহলে ভূমি বাই কত, অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে এই 3টা গেল, একটা সাইন, একটা ট্যান, একটা কস। তাহলে এই 3টা বাদে
ঠিক আছে, এই তিনটা বাদে আরো কিন্তু আছে। সাইনের উল্টা হইতেছে কুসেক, সাইনের উল্টা কুসেক, টেনের উল্টা কট, আর কজের উল্টা হচ্ছে সেক। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, এই জায়গাটা আমি একটু বুঝাই। এখান থেকে প্রশ্ন কিন্তু কৃষিতে আসবে, আমি বলে দিলাম মোটামুটি আসার সম্ভাবনা অনেক বেশি। না আসলে এটা আসলে মানে সবচেয়ে হাই ভোল্টেজ একটা টপিক হইতেছে এই টপিকটা। এটা ছোটবেলা থেকেই 9-10 থেকে আমাদের মধ্যে প্রচলিত। যেমন এই টপিকে সবগুলাই পজিটিভ, অল পজিটিভ। এটাকে বলে ফার্স্ট কোয়ার্টেন্ট বা প্রথম চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে শুধুমাত্র সাইন এবং কুসেক এই দুইটা জিনিস পজিটিভ হবে। আর তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আমাদের পজিটিভ হবে টেন কট, টেন কট এই দুইটা পজিটিভ হবে। আর এইটাতে হইতেছে সেক কুসেক, সেক আর কস, ঠিক আছে, কুসেক সেক কস এই দুইটা হইতেছে কি বলতো পজিটিভ। তার মানে দেখো কজ তুমি প্রথম চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ বাদে বাকি দুইটাতে কিন্তু কজ ঋণাত্মক, কজ ঋণাত্মক, কজ ঋণাত্মক। তাইলে আমার কিন্তু ওই জিনিসগুলা লাগবে, ওই জিনিসগুলা লাগবে। এখন তোমাকে প্রশ্ন দিবে কি, ধরো cos θ = 12/13, cos θ = 12/13, তাহলে tan θ কত, এরকম প্রশ্ন তোমাকে দিয়ে দিবে। tan θ কত, cos θ যদি 12/13 হয় tan θ কত বলো তো, এই tan θ কত হবে এটা বলো, tan θ কত হবে, tan θ কত হবে যদি cos θ 12/13 হয়, তাহলে cos θ কত হবে বলো, cos θ কত হবে। খেয়াল করো এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই যে অল স্টুডেন্ট টেক কেয়ার, কে বলছে, মরিয়ম বেগম মুক্তা, নির্বাচনের প্রার্থী মনে হচ্ছে। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস জ্যোতি, ওকে, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, ঠিক আছে। তাহলে এটা দেখো আমরা দুইটা জিনিস হইতে পারে, 12/13 মানে আমরা জানি যে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হইতেছে 12, 13 অতিভুজ, আর এখানে 5 হবে 100%। তাহলে tan থিটার ভ্যালু হইতে পারে আমাদের 5/12, বাট এইটা ধনাত্মক না ঋণাত্মক হবে এটা আমি জানি না, শিওর করে জানি না, কারণ এই মানটা তো চতুর্থ চতুর্ভাগ হইতে পারে। cos θ তো চতুর্থতেও পজিটিভ, আবার প্রথমেও পজিটিভ, দুইটাতেই পজিটিভ। তাইলে আমার হইতে পারে যে এই মানটা চতুর্থতে আছে, তখন কিন্তু tan নেগেটিভ হয়ে যাবে। তাইলে আমি প্লাস মাইনাস দুইটা ইউজ করব, দুইটা ইউজ করব। এখন আমাকে হ্যাঁ নোট দিয়ে দিব, নোট দিয়ে দিব, এটা নোট পাওয়া যাবে টেলিগ্রাম গ্রুপে। টেলিগ্রামে যারা যুক্ত নাই তারা হচ্ছে লুজার। তুমি ভাই লিভ নিয়ে নিও, পরীক্ষা শেষ হইলে লিভ নিয়ে নিও যদি মন চায়, আর যদি মন চাই থাকবা থাকলা, যদি মন চাই জুনিয়রদের সাজেস্ট করবা করলা। কিন্তু এখন তো তুমি উপকৃত হইতেছো, টেলিগ্রাম গ্রুপে দেখবা যে আমাদের মোটামুটি সব চ্যাপ্টার একদম পেইড নোট গুলাই দেওয়া আছে, সব চ্যাপ্টার। তারপরে রিসেন্ট 23-24 ডিউ 23-24 আছে, জিএসটি 23-24 আছে, তারপরে হইতেছে জিএসটি 20 থেকে যত প্রশ্ন আছে 20 থেকে 22 সবগুলা প্রশ্ন আছে, সব প্রশ্ন ব্যাখ্যা সহ আছে এই টেলিগ্রাম গ্রুপে। প্রত্যেকটা চ্যাপ্টারের নোট দেওয়া আছে, সব পাবা টেলিগ্রাম গ্রুপে। আমাদের মডেল টেস্ট পরীক্ষা হইতেছে, তোমরা এগুলা দিতেছো না কেন আমি জানি না। তাহলে দেখো যদি তোমাকে বলে যে cos θ হইতেছে আমাদের 12/13, বাট হইতেছে থিটা সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ, এইটা তোমাকে বলে দিছে যে থিটা সূক্ষ্মকোণ, তখন কিন্তু তুমি বুঝে ফেলছো যে এটা ফার্স্ট কোয়ার্টেন্ট, এটা প্রথম চতুর্ভাগ। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি চাইতে ছোট, তখন 100% শিওর যে tan θ ভ্যালু হবে 5/12। বাট যদি প্রশ্ন এরকম হয় যে cos θ ভ্যালু 12/13 কিন্তু থিটা স্থূলকোণ, থিটা স্থূলকোণ, থিটা স্থূলকোণ, থিটা স্থূলকোণ, থিটা স্থূলকোণ মানে বুঝে ফেলছি যে এটা চতুর্থ চতুর্ভাগে আছে। এখন কিন্তু tan থিটার ভ্যালু, এখন কিন্তু tan থিটার ভ্যালু 12/13, এটা বসাইতে পারবো না, এটা বসাইতে পারবো না, এটার ভ্যালু কিন্তু এখন বেশ বসাইতে পারবো না। তাহলে 12/13 যখন বলে ফেলছে, দেখো cos θ 12/13 থিটা স্থূলকোণ, তখন -5/12 হবে, -5/12, তখন অ্যান্সার হবে -5/12। চতুর্থতে পড়ে গেছে। ভাই কেমনে বুঝলেন চতুর্থ? কারণ cos θ পজিটিভ হয় এবং থিটা স্থূলকোণ মানে 90 এর চাইতে বড়, এরকম চতুর্ভাগ একটাই আছে, চতুর্থ চতুর্ভাগ। থিটা স্থূলকোণ 90 এর চাইতে বড় এবং চতুর্থ চতুর্ভাগেই কেবলমাত্র cos θ পজিটিভ, cos θ পজিটিভ। এখন দেখো আমি একটা প্রশ্ন দেই, জিএসটি 23-24 আসছে, এখন একটা প্রশ্ন দেই, জিএসটি 23-24 আসছে, জিএসটি 23-24 আসছে। দাঁড়াও আমি তোমাদেরকে একটা প্রশ্ন দেই, জিএসটি 23-24 এর প্রশ্ন তোমরা কেন বের করতে পারো না আমাকে এখন বলবা, ঠিক আছে? প্রশ্নটা হচ্ছে 4/5 হইলে, এখন ধরো তোমাকে আমি বললাম যে থিটা ইকুয়াল টু cos ইনভার্স 4/5, cos ইনভার্স 4/5, আমাকে বলবা tan θ কত হবে, আমাকে বলবা tan θ কত হবে। এইখানে থিটা স্থূলক সূক্ষ্মকোণ, এইখানে থিটা সূক্ষ্মকোণ, সমস্যা নাই, এইখানে থিটা সূক্ষ্মকোণ, আমাকে বলো এইটার থিটা কত হবে, বলো এইটার থিটা কত হবে, এইটার থিটা কত হবে, tan θ কত হবে, ট্রাই করো, tan θ কত হবে এটা ট্রাই করো, tan θ কত হবে এটা ট্রাই করো। এটা যে জিএসটি তে আসছে তোমরা জানোই না, অনেকে ধরতেই পারো না। হ্যাঁ সপ্তম অধ্যায়ও করাই দিব, সপ্তম অধ্যায়ের কিছু কিছু টপিকস পড়াই দিব, ঠিক আছে? সপ্তম অধ্যায়ের কিছু কিছু, অন্তত এখন সময় কম, এখন যা পড়াবো নিজে নিজে প্র্যাকটিস করবা, হয়ে যাবে আশা করি। এখন তো সব টপিক ধরে ধরে পড়ানোর আসলে সময় নাই, এখন গুরুত্বপূর্ণ জিনিসগুলাই পড়াই দিব, যেগুলা থেকে
যেগুলো, হ্যাঁ আমি বাড়িতে আসছি, বাড়িতে আমার টেবিলের ক্লথ দেখলেই বুঝতে পারবা, যদি পিঙ্ক কালার দেখো তাহলে ঢাকা, আর যদি এটা দেখো তাহলে বুঝবা বাড়িতে। এটা দেখে বুঝতে হবে যে সুমন ভাই কোথায় আছে, তাহলে তুমি হচ্ছে স্মার্ট পিপল। তাহলে 3/4 হবে। তাহলে tan থিটার ভ্যালু কত হবে? এই যে দেখো cos থিটার ভ্যালু আমার হচ্ছে 4/5, তার মানে দেখো 4/5 মানে ভূমি বাই অতিভুজ, আর এটা 3 হবে, তাহলে tan থিটার ভ্যালু হবে কত বলো তো? 3/4, tan থিটা 3/4। এখন জিএসটি 23-24 প্রশ্ন দিছে, তাহলে cos থিটা যদি cos ইনভার্স 4/5 হয়, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটার ভ্যালু কত? ট্রাই করো, ট্রাই করো। এটা জিএসটি তে আসছে এবার 23-24। দেখছো প্রশ্ন কোন দিক দিয়ে দেয়, তোমরা ধরতেই পারো না প্রশ্ন। সমস্যা হলো এটা, এইটার ভ্যালু কত হবে যদি থিটা ইকুয়াল cos ইনভার্স 4/5 হয়, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা কত হবে? এটা জিএসটি তে আসছে। এটা মাওলানা ভাসানীর 19-20 এক্স কোশ্চেন, একদম হুবহু রিপিট করছে, মান সহ রিপিট করছে। অনেকের মান ও মুখস্থ আছে যে এটার অ্যান্সার হইতেছে কত, এটা অনেকের মান ও মুখস্থ আছে, অনেকের মান ও মুখস্থ আছে যে 25/7, 7/25। এটা বাকৃবিতে আসছে, এটা বাকৃবিদের প্রশ্ন, বাকৃবিতে অন্যভাবে আসছে। বাকৃবিতে আসছে 1 প্লাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এটা কত? এটা উল্টাটা আসছে, উল্টাটা বাকৃবিতে আসছে। খেয়াল করো 2 কেমনে হয়, 2 কেমনে হয় খেয়াল করো। 1 মাইনাস tan স্কয়ার থিটা, 1 মাইনাস তাহলে 9/কত? 16, 9/16, আর এখানে হইতেছে 1 প্লাস 9/16। তাহলে দেখো আমার উপরে হইতেছে 16 থেকে 9 বাদ দিলে কত থাকে? 7 থাকে, আর নিচে হইতেছে 25 থাকে, এই যে 7/25, এটাই অ্যান্সার ভাই। 16 কাটটা দিছি, এই যে উপরে 16 নিচে 16 কাটা, এই 7/25। এখন যদি উল্টা প্রশ্ন দিত যে 1 প্লাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, এইটার ভ্যালু কত ভাই? তাহলে এটার অ্যান্সার দিতাম 25/7, এটার অ্যান্সার দিতাম, এটা বাকৃবিতে আসছে, আর এটা এবার জিএসটি তে আসছে 23-24। এই প্রশ্নগুলো তোমরা ধরতে পারো নাই, তোমরা সলভ করতে পারো নাই, সহজ সহজ প্রশ্ন। পারো নাই কেন? ভয় পাও আগেই ভয় পাও। এই যে জেনিত্র এবার ঠিক দিছে, খাদিজাতুল কুবরা ঠিক আছে, সাথী বর্মন, সিরাজুল ইসলাম খান ঠিক আছে, সিরাজুল ইসলাম খান। এই ধরনের প্রশ্নগুলো সলভ করা শিখতে হবে, এই ধরনের প্রশ্নগুলো সলভ করা শিখতে হবে, সলভ করা শিখতে হবে। আমি আরো কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাইতেছি, আরো কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাইতেছি, আরো কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাইতেছি। যেমন ধরো ঢাকা ভার্সিটিতে এবার যে প্রশ্নটা আসছে, এটা কিন্তু সহজ একটা প্রশ্ন। খেয়াল করো ঢাকা ভার্সিটি 23-24 দিছে, এই যে ডিইউ 23-24 3টা প্রশ্ন আসছে, এটা একটা আরেকটা আছে, ওইটা দ্বিতীয় পত্রের। এখন এটাও দ্বিতীয় পত্রের মধ্যে পরে দেখো, এইটা কিন্তু ওই অনুপাত থেকেই বের করা যায়। যেমন ধরো সাইন থিটার মানে হইতেছে, আমি লিখবো যে কত? লম্ব বাই অতিভুজ। এই যে দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে এইটার ভ্যালু কত হবে? ভূমির ভ্যালু কত বলতো? অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, হয় না? দেখো তো, তাইলে এই ভূমির ভ্যালু কত হবে আলটিমেটলি? সাইন থিটা মানে হইতেছে লম্ব বাই অতিভুজ, তাহলে 9 মাইনাস হচ্ছে কত? 4, এটাকে রুট করলে √5 হয়, √5 হয়, তাই না? এখন আমি এটাকে যে কোনো থিটাতে নিতে পারবো। যেমন ধরো তোমার ইচ্ছা হইলো cos ইনভার্সে নিবা, অপশন ছিল cot দিয়ে, অপশন ছিল cot দিয়ে, তাহলে cos ইনভার্সে নিলে কত হবে ভাই? এই যে ভূমি বাই অতিভুজ, তাহলে √5 ডিভাইডেড বাই 3। ভাই আমি cot থিটা ছিল, cot থিটা হইতেছে ভূমি বাই লম্ব, তাহলে √5/2। এই যে এটা অ্যান্সার, এটা অপশনে ছিল। এইটা সহজ প্রশ্ন, অনুপাত থেকে চলে আসছে, সহজ প্রশ্ন, √5/2। এখন তুমি যখন এই ত্রিভুজটা বের করা শিখে যাবা, আর ওই যে সূত্র ছোটবেলার গুলা শিখবা, সাগরে লবণ আছে, টেরা লম্বা বুধ, করোনা ভবিষ্যৎ অশুভন, ঠিক আছে, যখন এগুলা শিখবা তখন তোমার এগুলা ব্যাপারই না। সাইন, কস, সেক, কুসেক, ট্যান, কট সবগুলাই তুমি এখন বের করে নিতে পারবা এখান থেকে, কোনো প্যারাই হবে না। এই যে একজন কয় আমাদের ভুলে গেছেন, কে কয় রে এটা? এই যে মোহাম্মদ হইতেছে সাইম হাসান, বলি নাই, ঠিক আছে, সাইম হাসান বলি নাই। দেখ তাহলে এখন হচ্ছে আরেকটা প্রশ্ন, এই টাইপের আরেকটা প্রশ্ন আসছে, এই যে এটাও জিএসটি 23-24 আসছে, হ্যাঁ এটাও জিএসটি 23-24 এর প্রশ্ন, এটাও জিএসটি 23-24 এর প্রশ্ন, এটাও জিএসটি 23। এটা আরো সহজ প্রশ্ন ছিল। দেখ ত্রিকোণমিতির 5টা প্রশ্ন আসছে কৃষিতে, জিএসটিতে 5টা প্রশ্নই সহজ। এই যে ত্রিকোণমিতি থেকেই 25টার মধ্যে 5টা আসছে। তাহলে দেখো সাইন ইনভার্স মাইনাস হাফ আছে, তাহলে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর হাফের মানে কত? 30 ডিগ্রি, সাইন হাফ মানে 30 ডিগ্রি, তাহলে মাইনাসে প্লাস 30, আর এখানে আছে 60, তাহলে সাইন 60 আর 30 কত হয় বলতো? π/2 হয়, 90 ডিগ্রি। অ্যান্সার কত? 1, অ্যান্সার কত? 1, অ্যান্সার কত? 1। তারপরে এটা আমি অলরেডি করাই দিলাম যে এইটা হইলে এটার মান হইতেছে 7/25, এটাও সহজ। তারপরে এই যে এই প্রশ্নটা মনে হয় কালকেও ভর্তি পরীক্ষায় দিছি, মানে আজকের মডেল টেস্টেও এটা ছিল, বাট আমি দিয়ে দিছি কি এখানে এক্স, এখানে ওয়াই, x² y² এর মান কত? মানে p² প্লাস q² এর মান হবে 1। সাইন ইনভার্স পি, সাইন ইনভার্স কিউ এর মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে p² q² এর মান হবে 1। এইটা না দিয়ে একটু ঘুরায় দিছে যে p × 1 - q² প্লাস q × √1 - p², এটার ভ্যালু কত? 1ই হবে। এইখান থেকে যত ধরনের প্রশ্ন আসবে অ্যান্সার 1।
সবগুলা অ্যান্সার 1 দিয়ে আসবা। এইখানে 100% পি কিউ এর মধ্যে যত সম্পর্ক আনুক না ভাই, এখানে 1ই দিয়ে আসবা, অ্যান্সার 1ই থাকে। ঠিক আছে, 1ই থাকে, এখানে 1ই থাকে, 1ই থাকে। ঠিক আছে, 1ই থাকে, 1ই থাকে, 1ই থাকে, 1ই থাকে। ওকে, এই সিথি আর সাথী যাই হোক ওই একই কথা। ঠিক আছে, এর মধ্যে ওকে, নেটওয়ার্কে একটু সমস্যা করছে, নেটওয়ার্কে একটু সমস্যা করছে, নেটওয়ার্কে একটু সমস্যা করছে। আমার কাছে মনে হইতেছে এখন দেখা যায়, এখন দেখা যাইতেছে না, ক্লাস সবকিছু এখন স্পষ্ট দেখা যায় না? একটু জানাও তো যে এখন সবকিছু স্পষ্ট দেখা যাইতেছে কিনা, এখন সবকিছু স্পষ্ট দেখা যাইতেছে কিনা, এখন সবকিছু স্পষ্ট দেখাইতে যাইতেছে কিনা। ঠিক আছে, এইটা পরীক্ষার শেষে এখন দেখা যাইতেছে। ওকে, এইটা এই লাইন থেকে এই লাইন কেমনে আসলো ভাই, আপনারা একটু বুঝাই দেন। আচ্ছা আমি তোমাদের বুঝাই, দেখো। আচ্ছা, পি স্কোয়ার আর কিউ স্কোয়ারের মান তো 1 হয়, এটা তো তোমরা জানো যে সাইন ইনভার্স পি আর সাইন ইনভার্স কিউ, অথবা এক্স থাকলে এখানে ওয়াই থাকবে, এক্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 1। ভাই এই লাইন থেকে আমাকে এই লাইনটা একটু নিয়ে এসে দেখান। তাইলে দেখো, এই যে এখান থেকে তুমি বের করতে পারো না, দেখো পি ইকুয়াল টু 1 মাইনাস কিউ স্কোয়ারের রুট ওভার, বলতে পারো না? আবার যদি বলো যে ভাই এখান থেকে কিউ এর মানটা বের করেন, তাহলে কিউ এর মান হবে 1 মাইনাস পি স্কোয়ারের রুট ওভার, 1 মাইনাস পি স্কোয়ারের রুট ওভার। ঠিক আছে, এখন দেখো তাহলে এই যে পি স্কোয়ারকে আমি লিখলাম পি ইন্টু পি প্লাস কিউ স্কোয়ারকে লিখলাম কিউ ইন্টু কিউ, তাহলে একটা পি রাখলাম আর একটা পি এর পরিবর্তে লিখলাম এই যে 1 মাইনাস কিউ স্কোয়ার, দেখো 1 মাইনাস কিউ স্কোয়ার। আবার আর একটা কিউ রাখলাম, এই যে খেয়াল করো, একটা কিউ রাখলাম আর একটা কিউ এর ভ্যালু হইতেছে রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার, রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার। এই যে দেখো সেম জিনিস, সেম জিনিসটাই আসছে। ঠিক আছে, সেম জিনিসটাই আসছে, সেম জিনিসটাই আছে। ইউটিউবে দিয়ে দেওয়া হবে, ইউটিউবে দিয়ে দেওয়া হবে, ইউটিউবে দিয়ে দেওয়া হবে। এখন দেখো আরেকটা প্রশ্ন খেয়াল করো, এই অনুপাতটা ভালো করে পড়বা, এই অনুপাতটা আমি আরেকটু ভালো করে পড়াইতে চাচ্ছি। যেমন ধরো তোমাকে বলবে যে ভাই সাইন থিটা ইকুয়াল টু 1 বাই রুট 3, সাইন থিটা ইকুয়াল টু 1 বাই রুট 3, তাইলে তোমাকে বলবে 3 সাইন 2 থিটার ভ্যালু কত, 3 সাইন 2 থিটার ভ্যালু কত, 3 সাইন 2 থিটার ভ্যালু কত। ঠিক আছে, 3 সাইন 2 থিটার ভ্যালু কত, 3 সাইন 2 থিটার। লাইট বারবার চলে যায় রে, কারেন্ট এত সমস্যা করে, এটা খুবই প্যারার মধ্যে আছি। ওকে, তাহলে এইখান থেকে আমার এটার অ্যান্সার কত হবে বলো, এইখান থেকে অ্যান্সার কত হবে, এইখান থেকে এটার অ্যান্সার কত হবে? তাহলে সাইন থিটা যদি 1 বাই রুট 3 হয়, আমি এটাকে একটা ত্রিভুজ বানায় ফেলবো, এটাকে ত্রিভুজ বানায় ফেলবো 100%। ঠিক আছে, 100% বানায় ফেলবো। তাহলে লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমির মান কত হবে দেখো 3 রুট 2, ভূমির মান কত হবে রুট 2 হবে। তাহলে আমি এটাকে বলতে পারি যে 6 সাইন থিটা ইন্টু কস থিটা। ভাই কই থেকে পাইলেন এই সূত্র? সাইন 2 থিটা মানে হইতেছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে 3 দুগুণে 6 সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে দেখো 6 সাইন থিটার মান 1 বাই রুট 3 আর কস থিটার মান হইতেছে রুট 2 বাই রুট 3, রুট 2 বাই রুট 3, রুট 2 বাই, তাহলে দুইটা রুট 3 মিলে একটা 3 হবে, তাহলে এটার অ্যান্সার হবে 2 রুট 2, এটার অ্যান্সার হবে 2 রুট 2। দেখো পারছো কিনা, এটার অ্যান্সার হবে 2 রুট 2, এটার অ্যান্সার। ভাই কেমনে করলেন? এই যে রুট 3 আর রুট 3 মিলা 3 হবে, 3 দিয়ে 6 কে কাটলে 2, তাহলে 2 রুট 2 অ্যান্সার, 2 রুট 2 অ্যান্সার। ভাই কেমনে করলেন? কস থিটার মান কই থেকে পাইলেন আপনি? এই যে ত্রিভুজ আঁকাইছি, ত্রিভুজ থেকে কস থিটা বের করে আনছি কিভাবে? ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ, শেষ। দেখছো এই যে এই প্রশ্নটা জাহাঙ্গীরনগরে আসছে 19-20, জাহাঙ্গীরনগর 19-20 একটা প্রশ্ন, খুবই সুন্দর প্রশ্ন, খুবই সুন্দর লেভেলের প্রশ্ন, খুবই সুন্দর লেভেলের প্রশ্ন, খুবই সুন্দর। আর একটা প্রশ্ন করা, এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটা একটু খেয়াল করো, এটা তোমরা অনেকে ভুল করো, এটা অনেকবার আসছে বিভিন্ন ভর্তি পরীক্ষায়, প্রতি বছর আসে। ভাই একটু করায় দেন। এই যে দেখো 7 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 কস স্কোয়ার থিটা, 3 কস স্কোয়ার থিটা, এইটার ভ্যালু ধরো 4, এইটার ভ্যালু ধরো 4। তোমাকে এখান থেকে বলতে পারে টেন থিটা কত, সেক থিটা কত, সাইন থিটা কত, কস থিটা কত। ধরো তোমাকে বললাম সেক থিটা বের করতে বলছে, ধরো তোমাকে বললাম সেক থিটা বের করতে বলছে। এখন সেক থিটার সাথে কানেক্টেড কে? কস থিটা। তাহলে তুমি দুইটা ভ্যালুকে একটা বানাবা। ভাই একটা কেমনে বানায়? একটা তো বানাইতে পারি না। তাহলে দেখো সাইন কে কস বানাবা অথবা কস কে সাইন বানাবা। যেহেতু তোমার কাছে সেক চাইছে, তাহলে তুমি সাইন কে ভাঙায় কস বানাবা। ভাই কেমনে? ধরো 7 লাইখা দিলা, আর সাইন স্কোয়ার থিটা মানে হইতেছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ভাই এই সূত্র তো জানি না, এইটাও জানো তোমরা, কারণ এই যে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু হইতেছে 1, এটার ভ্যালু 1, এটা সবাই জানো যে সাইন স্কোয়ার আর কস স্কোয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। এখন তুমি যদি বলো যে ভাই সাইন স্কোয়ার থিটার মান বের করবো, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, অথবা কস স্কোয়ার বের করবো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ধরো তোমার কস স্কোয়ার থিটা দরকার, তাহলে তুমি বের করবা 1 মাইনাস কি বলতো সাইন স্কোয়ার থিটা। তুমি কস থিটা বের করবা, তাহলে হবে রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এরকম এরকম এই একটা সূত্র থেকে অনেকগুলা সূত্রে নেওয়া যায়। ঠিক আছে, তাহলে দেখো 7 দিয়ে এখানে, আর এখানে থাকলো 3 কস স্কোয়ার থিটা, এটা থাকলো 3 কস স্কোয়ার থিটা, এটা আমাদের থাকলো ইকুয়াল টু হচ্ছে কত 4। এখন তাইলে দেখো আমি যদি এখানে ভাগ করি, তাহলে 7 মাইনাস 7 কস স্কোয়ার থিটা প্লাস হইতেছে কত 3 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে কত 4, ইকুয়াল টু হচ্ছে 4। তাইলে দেখো
এইখান থেকে আমি যদি এখন বের করি, এইখান থেকে আমি যদি বের করি, এইখান থেকে আমি যদি বের করি, তাহলে দেখো আমাদের থাকতেছে মোটামুটি 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3। ঠিক আছে, 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হইতেছে 3 থাকতেছে। ভাই কেমনে? এইটাকে ওই পাশে নাও আর 4 কে এই পাশে নিয়ে এসে মাইনাস করো, তাহলে 7 - 4 মানে 3। আবার দেখো 7টা থেকে 3টা গেলে 4। ঠিক আছে ভাই, এখানে তো মাইনাস থাকে, -4 থাকে। ওই যে বললাম একটাকে ডান পাশে নাও একটাকে বাম পাশে আনো, তাহলে দেখো 4 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3। তাহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু আমাদের আসতেছে 3/4। সুতরাং cos থিটার ভ্যালু আসতেছে কত বলতো? √3/2। তাইলে sec থিটার ভ্যালু আসতেছে কত? উল্টায় দাও, 2/√3। 2/√3 100% হইছে, 100% হইছে। ঠিক আছে, 100%। এখন আমি তোমাদেরকে এই প্রশ্নটাই দিয়ে দিব, এই প্রশ্নটাই তোমাদেরকে এখন দিব, যেটা করাইলাম যে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4 হইলে আমাদের এত হইলে কুসেক থিটা কত, এটা বের করবা। কুসেক থিটা, এটা নিজেদের হোমওয়ার্ক, এখনই বের করো, এখনই ট্রাই করো। দেখি কে সবার আগে অ্যান্সার দিতে পারে, কে সবার আগে অ্যান্সার দিতে পারে, কে সবার আগে অ্যান্সার দিতে পারে, কে সবার আগে দিতে পারে। এটা ট্রাই করো, এটা ট্রাই করো, এটা ট্রাই করো। হ্যাঁ, এটা ট্রাই করো। তোমরা এখন যা প্রিপারেশন নিবা, আমি একটু বলি, কনফিডেন্টলি প্রিপারেশন নিবা, এক্সাম দিবা কনফিডেন্টলি। 80টা দাগাইলে 80টা, 70টা দাগাইলে 70টাই যাতে হয়। ঠিক আছে, এরকম কনফিডেন্ট নিয়ে পরীক্ষা দিবা। আরেকটা জিনিস হচ্ছে টাইম মেইনটেইন কি তোমরা করতেছো? আগের চাইতে উন্নত হয়েছে? আমাকে একটু বলো তো। এই তোমরা যারা লাইভটা দেখছো, গত লাইভটা অবশ্যই দেখবা, এটা অনেক পোলাপান দেখছে, আমি দেখলাম। গত এই যে লাস্টের যে লাইভটা নিছি, গাইডলাইন লাইভ, ওইখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলছি। এক্সাম কিভাবে দিবা, এক্সাম এখন একটু ডেভেলপ হইতেছে না, বা একটু কনফিডেন্ট কাজ করতেছে না, বা আগের চাইতে টাইম মেইনটেইন একটু ভালো হচ্ছে না, বলো তো। এই আগের চাইতে টাইম মেইনটেইন এবং নেগেটিভ মার্কিং কমে আসতেছে না? একটু 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 বলো, নেগেটিভ মার্কিং একটু একটু কমে আসতেছে না? এটা একটু আমাকে বলো তো। দেখবা যে আস্তে আস্তে তুমি এইভাবে 10টা পরীক্ষা যদি দাও, এই যে মডেল টেস্ট 1 2 3 4 5 6 7 এইভাবে দিতে দিতে দেখবা যে তোমার টাইম মেইনটেইন অস্থির হবে, অস্থির সুপার লেভেলের টাইম মেইনটেইন হবে। ঠিক আছে, সুপার লেভেলের টাইম মেইনটেইন হবে। আরেকটা বিষয় হইতেছে, মেয়ে রিনা পুকয় লাইভে ধুয়ে দিছিলেন, লাইভে কমেন্ট করলে তো ধুয়ে দিবই। ঠিক আছে, লাইভে কমেন্ট করলে তো ধুয়ে দিবই। এই যে অনেকে ইমপ্রুভ হয়েছে, অনেক ইমপ্রুভ হইতেছে, ভেরি গুড, ইমপ্রুভ হইলেই হবে। ঠিক আছে, দুইটা জিনিস ফলো করবা, টাইম মেইনটেইন, এটা এখন থেকেই প্র্যাকটিস করবা। টাইম মেইনটেইন এটা অনেক ইম্পর্টেন্ট। আর একটা জিনিস, তুমি যদি চান্স পাইতে চাও, কনফিডেন্ট লেভেল হারাবা না, সুপার লেভেলের একটা নিজের মধ্যে কনফিডেন্ট থাকবা যে কারো হোক না হোক, আমি বাপের বেটা, আমি বাপের বেটি, আমার হবে চান্স, হবে না কেন, যাবি কই, প্রশ্ন কই থেকে দিবে দিক, আমি কনসেপ্ট পারি, আমি অ্যান্সার করে আসবো পরীক্ষা ইনশাল্লাহ। 70টা দাগাইলে যাতে আমার এখানে 70ই আসে, বা সর্বোচ্চ হইলে 2-3টা ভুল হইতে পারে, যেমন 70টা দাগাইছি ভাই, আমি 68 পাইছি, ওকে, ইটস গুড মার্ক। বাট তুমি দাগাবা 95টা, এখানে 95টা দাগায় তুমি মার্কস পাবা এখান থেকে 65, এটা জীবনেও ভালো মার্কস না, এটা খুব খারাপ মার্কস। ঠিক আছে, 95টা দাগায় যদি 65 পাও, 30টা ভুল হয়েছে, 30টা ভুলে তোমার 7 কাটা যাবে, 7। ঠিক আছে, 7.5 কাটা যাবে, এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা হইলো? 95টা দাগায় 65 পাইতেছো, তোমার লজ্জা থাকা উচিত যে তুমি 85 দাগাইতেছো, তুমি এখান থেকে 60 পাইতেছো, তার মানে 25টা ভুল হয়েছে, 4 6 24, 6 কাটা যাবে। 6 মার্কস তুমি নিজে যেটা পারছো ওইটা কাটা গেছে। তুমি চিন্তা করো, তাহলে তোমার 6 কাটা গেছে, তার মানে তোমার 66টা হয়েছিল, 66টা হয়ে ওইখান থেকে 6 মাইনাস খায় 60টায় চলে আসছো। তাহলে চিন্তা করা যায়, এগুলা কমাও, এগুলা কমাইলেই চান্স পাবা। নেগেটিভ মার্কিং খাবা না, কনফিডেন্টলি দাগাবা, কনফিডেন্ট হারাবা না। ভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, আমার কারো হোক না হোক, আমার চান্স হবে, একজনই পাবো আমি। আর 70টা দাগায় যাতে 70ই আসে। এখনকার মডেল টেস্ট গুলো এইভাবে দিবা। ঠিক আছে, ফিজিক্সের প্রশ্ন, যেমন এই প্রশ্নটা ভাই আমি তোমাকে 30 সেকেন্ড সময় দিলাম, তুমি ঘড়ি ধরে 30 সেকেন্ড সময়ের মধ্যে সলভ করবা। ম্যাথ প্রশ্ন ভাই আমি ঘড়ি ধরা 30 সেকেন্ডেই করবো, ঘড়ি স্টপ ওয়াচ চালু করতে হবে না, তোমার হাতের ঘড়ি রাখবা, অথবা স্টপ ওয়াচ সিস্টেম ঘড়ি থাকলে আরো ভালো। লাইট টাইট বন্ধ হয়ে যাইতেছে, দাঁড়া আমি একটু কোনোভাবে ম্যানেজ করি। আজকের ক্লাসটা একটু কষ্ট করে কর, কালকে যাতে হচ্ছে অন্ধকারের মধ্যে ক্লাস করতে হইতেছে। হ্যাঁ, ওকে, আমি একটু ফ্ল্যাশ অন করে দেই। এখন হইতেছে ব্যাপার হইতেছে, এক হাতে লাইট আর এক হাতে ক্লাস নিতে হবে, কারণ ফোনের ফ্ল্যাশও কাজ করতেছে না, কারেন্টের এই হইলো একটা অবস্থা গ্রামে। ওকে, দেশ উন্নত হচ্ছে, শুধু কারেন্ট থাকে না আর কি। হ্যাঁ, সারা বাংলাদেশের সবগুলা ঘরেই শতভাগ বিদ্যুৎ নিশ্চয়ন করা হয়েছে, কিন্তু কারেন্ট থাকে না। বড় কথা হইলো সংযোগ আছে কিন্তু কারেন্ট নাই। কাহিনী হইলো মানে এইটা হইলো নিশ্চয়তা আর কি, এরকম নিশ্চয়তা দরকার আছে যে নিশ্চয়তা দিলাম সব বাড়িতেই কারেন্ট আছে, লাইন আছে, কিন্তু কারেন্ট থাকে না একটু। তাহলে এইরকম বিদ্যুৎ নিশ্চয়ন, সারা বাংলাদেশে সব জায়গায় বিদ্যুৎ আছে, কিন্তু কারেন্ট থাকে না, দিনের বেলাও থাকে না, রাতেও থাকে না। এখন দেখো 7 sin স্কয়ার থিটা প্লাস থিটা, তোরা যদি দিনে ক্লাস করো, আমি দিনে ক্লাস নিতে পারবো, সমস্যা নাই, আমার প্যারা নাই। হ্যাঁ, আমি দিনে ক্লাস নিতে পারবো, সমস্যা নাই। দেখো এখন কথা হইতেছে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু 4।
3 cos স্কয়ার থিটা ইকুয়াল টু হইতেছে 4 এখন দেখো এক হাত আমি ফোন ধরে আছি, একটা দিয়ে ফ্ল্যাশ ধরে আছি আর একটা দিয়ে পড়াইতেছি, দুই হাত দিয়ে না পড়াইতে পারলে কনফিডেন্ট কাজ করে না। তাহলে এইটাকে আমি 30 সেকেন্ডে সলভ করবো ভাই। কেমনে দেখো, আমার মতোই ফাস্ট করা ট্রাই করো। 7 sin স্কয়ার থিটাকে রাখবো, যেহেতু কোসেক বের করতে বলছে, তাহলে 7 sin স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটাকে ভাঙাইলে 3 মাইনাস 3 sin স্কয়ার থিটা ইকুয়াল টু হইতেছে 4 তাহলে এইখান থেকে আমার আসতেছে 4 sin স্কয়ার থিটা ইকুয়াল টু হইতেছে কত 1। তাইলে আমি বুঝতেছি যে সাইন থিটার ভ্যালু আসতেছে হাফ, সাইন থিটার ভ্যালু হাফ হইলে কোসেক থিটার ভ্যালু হবে 2। এই দেখো আমার 30 সেকেন্ডের মধ্যেই হয়ে গেছে, 30 সেকেন্ড লাগে নাই, 30 সেকেন্ড লাগে নাই এই প্রশ্ন। এখন আরেকটা প্রশ্নে যাই, দেখো আরেকটা প্রশ্ন, আমি এক হাত দিয়ে ফোন ধরে আছি, একটু কষ্ট করে করো ভাই। এই যে খেয়াল করো এই প্রশ্নগুলা কিভাবে করবা। এই যে দেখো, ধরো সাইন থিটার একটা ভ্যালু দেওয়া থাকবে, বলবে থিটা স্থূলকোণ হইলে, থিটা স্থূলকোণ মানে বুঝবা এটা সেকেন্ড চতুর্ভাগে আছে, দ্বিতীয় চতুর্ভাগে আছে, তখন ট্যান থিটা, সেক থিটা, কট থিটা, কুসেক থিটা এইভাবে বের করে নিতে হবে। এটা সিকের ওয়েটের প্রশ্ন। এই যে দেখো সিকের ওয়েটে কতবার আসছে 22-23, এই প্রশ্নটাই। এই যে বলবে ট্যান থিটার একটা ভ্যালু দেওয়া আছে, এটা তোমরা নিজেরা করো, আমি করে দিব না, ঠিক আছে? এটা দেখাবো না, আমি এটা তোমাদেরকে করতে দিতেছি। এটা সিকের ওয়েটে গতবার আসছে, রাজশাহীতেও আসছে গতবার, ঠিক আছে? তাহলে দেখো আমি একটু লিখি, সিকের ওয়েট 22-23, এটাতে আসছে, এবং রাজশাহী 22-23 আসছে, একই প্রশ্ন আসছে। এখন কথা হইতেছে, তোমাকে বলছে যে ট্যান থিটার ভ্যালু 12/13, 5/12, ঠিক আছে? এবং বলছে থিটা স্থূলকোণ বা কস থিটা ঋণাত্মক, এই জিনিসটা তোমাকে বলে দিবে যে কস থিটা ঋণাত্মক, এটা তোমাকে বলে দিবে। এখন খেয়াল করো, কস থিটা ঋণাত্মক হয় কখন? ট্যান ধনাত্মক, কস ঋণাত্মক, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে আছে। তাহলে তোমাকে প্রশ্ন দিবে, দেখো সাইন থিটা প্লাস কজ অফ মাইনাস থিটা, ঠিক আছে? কজ অফ মাইনাস থিটা, তারপরে সেক অফ মাইনাস থিটা, তারপরে হইতেছে প্লাস ট্যান থিটা। এখন বলো এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সারটা কত হবে? এটা ট্রাই করো। দেখো দুইটা জিনিস খেয়াল করবা, এখানে কিছু ভ্যালু তোমার জানতে হবে, যেমন কজ অফ মাইনাস থিটা থাকলেও এটা কস থিটা হয়ে যায়, পজিটিভ হয়ে যায়, আর সেক অফ মাইনাস থিটা থাকলেও এটা পজিটিভ হয়ে যায়, সেক থিটা হয়ে যায়, ঠিক আছে? আর বাকিগুলা, যেমন ধরো তোমাকে বলবে যে সাইন অফ মাইনাস থিটা, তাহলে এটা মাইনাস সাইন থিটা হবে, ভাই। কুসেক অফ মাইনাস থিটা 100% মাইনাসটা সামনে আইসা কুসেক থিটা হবে, মাইনাস কুসেক থিটা, বাট কজ আর সেকের ক্ষেত্রে মাইনাস থাকলেও এটা প্লাস হয়ে যায়, ঠিক আছে? এখন তাইলে আমি এইটার ত্রিভুজটা আঁকায় ফেলবো, এটা বের করা ট্রাই করো। দেখো 12 আর হচ্ছে কত, 5/12, এখানে হইতেছে 13। এখন আমি যদি মান বের করি, তাহলে সাইনের ভ্যালু কত আসবে? সাইন থিটা কিন্তু ঋণাত্মক হবে 100%। ভাই কেমনে বুঝলেন ঋণাত্মক হবে? কারণ এখানে এটা তৃতীয় চতুর্ভাগে আছে, সাইন থিটা ঋণাত্মক। ভাই সাইন থিটার মান কত হবে? তাইলে এই যে দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে -5/13 হবে, -5/13। কস থিটার ভ্যালু কত হবে? কস থিটা ঋণাত্মক হবে, কস থিটার ভ্যালু হবে -12/13, তাহলে -12/13। তারপরে ভাই সেক থিটার ভ্যালু কত হবে? সেক থিটার ভ্যালু হবে 13/12, -13/12, ঠিক আছে? আর ট্যান থিটার ভ্যালু তো আমাদের দেওয়া আছে, ট্যান থিটার ভ্যালু হইতেছে 5/12 দেওয়া আছে। এখন যোগ বিয়োগ করো, দেখো যোগ বিয়োগ করো কত হয়? এখানে হইতেছে -17, আর এইখানে হইতেছে কত বলো তো? -8। ট্রাই করো কত হয়। তাহলে দেখো এইখানে উপরে হইতেছে আমাদের -17/13, গুণন করে 12 উপরে দিয়ে দাও, আর নিচে হইতেছে কত? -8, মাইনাস কাটো, তাহলে দেখো মাইনাস কাটলে কত হয়? 13 দুগুণে 26 হয়। এই যে এখানে যদি কাটো 4 দুগুণে 8, 3 4 12, 3 7 51/26, 51/26 হইছে কার বলো? 51/26 কার হইছে? হ্যাঁ, সেক অফ মাইনাস থিটা মানে সেক থিটা, কিন্তু সেক থিটার মান তো নেগেটিভ হবে। ভাই নেগেটিভ কেন হবে আপনি বললেন? এই যে আমি বলে দিছি যে এই থার্ড কোয়ার্টারে শুধুমাত্র ট্যান আর কট পজিটিভ হবে, বাকি সবই নেগেটিভ হবে। এই দুইটা বাদে সবই নেগেটিভ হবে। সেক থিটাও মাইনাস হবে, কজ মাইনাস, সাইন মাইনাস, কুসেক মাইনাস, সবই মাইনাস। এই ঘরের সব মাইনাস, এই ঘরের সবই মাইনাস হবে, ঠিক আছে? তাহলে অ্যান্সার হইতেছে 51/26। অ্যান্সার হইতেছে কত বলো তো? 51/26। কারোরই হয় নাই, হ্যাঁ, এই যে কেউই পারে নাই। জেরিন রিধি আমারটা দেখে অ্যান্সার দিছে। এই যে মরিয়ম আক্তার মুনিরা, এটা আমারটা দেখে দিছে, এর আগে দিছে আব্দুল কায়ুম, এটা পারছে মোটামুটি। দেবেন্দ্রনাথ ঠাকুর ক্লাস করতেছে, ঠিক আছে? যাই হোক, দেবেন্দ্রনাথ, বানানটাও পারস নাই বেটা,
তারপরে হইতেছে বন্ড পীরের আবির্ভাব 86 দাগিয়ে 86 গুড 7 মিনিটে দেখলাম 96 পাইছে। এটারে ধরতেছি, দাঁড়া এটারে ধরতেছি, এটা ধরতেছি। এটা এত দ্রুত এর তাড়াহুড়া কেন? তোর এক্সাম হইতেছে 60 মিনিট, তুই 7 মিনিটে দাগায় 96 পাস। কেমনে পাস এটা জানে না পোলাপান। যে বন্ধু পরীক্ষা দিছে, বন্ধুর কাছ থেকে অ্যান্সার দেখে টাস করে দিয়ে দিলাম। প্রশ্ন ফাঁস করার চেষ্টা করো না। 7 মিনিটে 96 পাইছে। দেখবি যে এটা হচ্ছে 9 মাস 10 মাস 10 দিন লাগে না, 10 মাস 10 দিন লাগবে না, এটা দেখবি এরকম 7 দিনে হয়ে গেছে। তাহলে ফ্যাক্ট হইতেছে এই 7 মিনিটে এগুলা পাওয়া বন্ধ করো। তোমার হচ্ছে সব জায়গায় যদি 7 মিনিটে 96 পাইতে চাও, তাহলে দেখবা যে 10 মাসের জায়গায় এরকম 7 দিনেই হয়ে যাবে। ওকে ওকে, তাইলে এখান থেকে হইতেছে ওকে, এই ম্যাথ দেখালেন। এইখান থেকে কিছু, এটা ক্যালকুলেটর ছাড়াই করা যায়, এটা ক্যালকুলেটর সিকেরুয়েটের প্রশ্ন। এই যোগ বিয়োগ করছো তাও ক্যালকুলেটর ছাড়া করা যায় না। এই যে দেখো মাইনাস মাইনাস কাটটা দাও, 3 4 12 4 2 8, এটা ক্যালকুলেটর ছাড়া করাই যাবে না। 4 2 8, এটা ক্যালকুলেটর ছাড়া কাটাই যাবে না। তাহলে 3 17 51 13 2 26, এই গুণ ক্যালকুলেটর ছাড়া করাই যায় না। মুখে মুখে জীবনও করা যাবে না যে 17 কে 3 দিয়ে গুণ করলে 51 হয়, এটা তুমি ক্যালকুলেটর ছাড়া করতে পারবে না। হ্যাঁ, তাহলে ইউজ ক্যালকুলেটর। 51 আর 13 2 26, এইটাও ক্যালকুলেটর ছাড়া করা যাবে না, এইটাও হচ্ছে আমাদের ক্যালকুলেটর ব্যবহার লাগবে। আর ভাই এখানে লসাগু করছেন -5 এর সাথে -12, এটা ক্যালকুলেটর ছাড়া তো অসম্ভব। -5 এর সাথে -12 আর নিচে 13, তাহলে -17/13, এটাও ক্যালকুলেটর ছাড়া পারবা না। এইখানেও সেম অবস্থা, -13 এর সাথে +5, তাহলে -8, এটাও ক্যালকুলেটর ছাড়া সম্ভব না, এটাও ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। ওকে, দেখি এখন একটু লাইট টাইট অন হয় কিনা। আর এক হাত দিয়ে ফোন ধরে ক্লাস নেওয়া যায় না রে, ট্রাই করি দেখি। ওকে, মোটামুটি হইতেছে, একটু একটু কতক্ষণ থাকে দেখি। এখন ফ্যাক্ট, তাহলে এই টাইপস পারবা না বলো? এটা সিকেরুয়েট কিন্তু আসছে, আবার অন্ধকার হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে এই টাইপস পারবা কিনা বলো, এটা ডান কিনা? এই টাইপ সবাই পারবা কিনা, ডান কিনা? এটা একটু বলো, এটা একটু বলো, এই টাইপ ডান কিনা? অন্ধকারে ক্লাস করো, ঠিক আছে? এই টাইপস পারবা কিনা একটু বলো, যে এই টাইপ সবাই পারবা কিনা, ডান কিনা? এই টাইপ সবার হইছে কিনা, কমপ্লিট কিনা, ডান কিনা বলো? এই টাইপসটা সবার হইছে কিনা, পারবা কিনা? ঠিক আছে, এইখানে আমি কিছু বিষয় একটু দেখাই। দেখো, এই যে এই মান কয়টা মনে রাখতে হবে, এই মান কয়টা মনে রাখতে হবে। হ্যাঁ, এই মান কয়টা একটু মনে রাখবা, এই মান কয়টা একটু মনে রাখবা, এই মান কয়টা একটু মনে রাখবা। দেখো, একটা হইতেছে tan 75, একটা হইতেছে tan 15, তাহলে tan 15 tan 75 tan -15, ভাই এগুলা মনে রাখ, মনে ইজিলি থাকবে, কারণ হইতেছে একই টাইপের। দেখো, শুধু মাঝখানে মাইনাস প্লাসের ডিফারেন্স, আর কিছু না। দেখো tan 15 2 - √3, আর tan 75 বললে এটা দেখো ডিউতে আসছে। এই যে tan 75 অলরেডি ঢাকা ইউনিভার্সিটি 23-24 আসছে। এটা ভাই এত কঠিন, এটা কোনো কঠিন প্রশ্নই না, এটা সহজ প্রশ্ন ভাই। এগুলা সলভ করে কেমনে? এই যে এখানে ব্রড রুলস দেওয়া আছে, যেমন tan a + b এর সূত্র বসাইতে হবে, tan a + tan b tan a - tan b, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমাদের লিখতে হবে। তার মানে দেখো tan 75, তার মানে tan a tan b এর সূত্র এখানে ফেলতে হবে। আবার এই যে সাইন দিয়ে 75 কে 45 + 30 লেখা যায়, আবার 15 হইতেছে 45 - 30 লেখা যায়, sin a + b sin a। এত সূত্র ফেলার সময় নাই। খেয়াল করবা, tan 15 2 - √3 অথবা √3 - 1/√3 + 1, নিচে এটার উল্টাটা হবে। এখানে দেখো, এখানে মাইনাস, এখানে প্লাস মাইনাস, আর 2 - √3 কে আমি লিখবো 2 + √3, ঠিক আছে? তাহলে এটা হইতেছে tan 75 এর ভ্যালু, আর এটা tan 15 এর ভ্যালু। sin 75 আর cos 15 এর ভ্যালু সেম, √3 + 1/2 √2, আর এটা হবে √3 - 1/2 √2, একই মান, জাস্ট প্লাস মাইনাসের ডিফারেন্স। এটা মনে রাখা খুব কঠিন কাজ না ভাই। আপনি মুখস্থ করাইতেছেন কেন? মুখস্থ করাইতেছি না, তোমার জন্য, ভালোর জন্য এটা মনে রাখা ভালো, কারণ এটা মনে রাখলে তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবা, দেখে অ্যান্সার করতে পারবা। আরে ভাই sin 15 আসছে, আর sin 15 cos 75 সেম ভ্যালু, √3 - 1/2 √2 sin 75, এটা বের করতে পারবা না এরকম না, বের করার সূত্র আছে। এই যে দেখো এখানে, এই যে আমাদের sin a + b, এই যে tan a + b সূত্র, এগুলো সবগুলো আছে, সূত্রের মধ্যে ফেললেই অঙ্ক চলে আসবে। বাট সূত্র করে অঙ্ক করতে গেলে সময় লাগবে। এই জন্য কয়টা ভ্যালু মনে রাখবা, sin 75 আর cos 15 সেম ভ্যালু, ঠিক আছে? sin 75 এর যেই ভ্যালু, cos 15 এর ভ্যালু সেম, √3 + 1/2 √2, আর এটা হইতেছে √3 - 1/2 √2, ঠিক আছে? -1/2 √2 কিভাবে করছি ভাই? এইটা হইতেছে sin a + b এর সূত্র ফেললেই হবে, sin a + b এর সূত্র, ঠিক আছে? sin a + b এর সূত্র এইটুকু ফেললেই হয়ে যাবে, এইটুকু ফেললেই হয়ে যাবে। আমি অ্যাজাম্পশন মেথডের দুই একটা ম্যাথ আজকে করে দিব। আমি যেহেতু কারেন্ট নাই, এক হাত দিয়ে লাইট ধরে ক্লাস নেওয়া খুবই কষ্ট হইতেছে, এটা একটু টাফ হয়ে যাইতেছে। আমি আরেকটা ক্লাস ত্রিকোণমিতির ইনশাআল্লাহ নিব, এটা নেওয়া লাগবে, এমনিও নেওয়া লাগবে, অনেক বড় ত্রিকোণমিতি, অনেক বড়। হ্যাঁ, তারপর আমি অ্যাজাম্পশন মেথড একটু দেখায় দেই ভাই, অ্যাজাম্পশন মেথড কিভাবে সলভ করে, অ্যাজাম্পশন মেথড কিভাবে সলভ করে।
অ্যাজাম্পশন মেথড কিভাবে সলভ করে। ধরো তোমাকে বলছে 1 প্লাস কস 2 থিটা, 1 প্লাস কস 2 থিটা ডিভাইডেড বাই সাইন 2 থিটা। এটা একদম রিসেন্ট ইয়ারের ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন 19-20 রিসেন্ট ইয়ার। বলো তো এখানে আমি অপশন দিতেছি, তোমাকে খেয়াল করে অপশন দিতেছি যে সাইন থিটা, বি নাম্বার অপশন দিতেছি সেক থিটা, সি নাম্বার অপশন দিতেছি কট থিটা, আর ডি নাম্বার অপশন দিতেছি তোমাকে ট্যান থিটা। আমাকে একটু ট্রাই করো যে এইটার অ্যান্সার কোনটা হবে, এইটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার কোনটা হবে, এটার অ্যান্সার কোনটা হবে। হ্যাঁ তাড়াতাড়ি না, কালকে নিব ক্লাস, এগুলা দেরি হবে না। কালকে আমি এই চ্যাপ্টার পড়াবো না, কালকে পড়াবো গতিবিদ্যা স্থিতিবিদ্যা। কালকে যদি ক্লাস নেই, কালকে গতিবিদ্যা স্থিতিবিদ্যা এক ক্লাসে শেষ করে দিব, গতিবিদ্যা স্থিতিবিদ্যা। এর পরের দিন পড়াবো ফিজিক্স শুরু করব, ফিজিক্স ক্যালকুলেশনের একটা ক্লাস নেওয়া বাকি আছে, এটা নিব। এরপরে ফিজিক্স, এরপরে সাজেশন ক্লাস পড়ায় দিব, শেষ 12 তারিখ থেকে মনে হয় সাজেশন শুরু করব। ওকে কোনটা হবে বলো, 1 প্লাস কট থিটা হবে। ভেরি গুড, ভেরি গুড। ভাই কিভাবে করলা, কিভাবে করলা? দেখো এখানে দুইটা প্রসেস, তুমি বেসিক রুলসেও করতে পারো, নরমাল রুলসেও করতে পারো। খেয়াল করো 1 প্লাস কস 2 থিটার একটা সূত্র আছে 2 কস স্কয়ার থিটা। 1 প্লাস কস 2 থিটার সূত্র হইতেছে 2 কস স্কয়ার থিটা। কি সূত্র ভাই? 2 কস স্কয়ার থিটা। আর সাইন 2 থিটার সূত্র হইতেছে 2 সাইন থিটা ইনটু কস থিটা, 2 সাইন থিটা ইনটু কস থিটা। 1 প্লাস কস 2 থিটার সূত্র যে 2 কস স্কয়ার থিটা, ধরো এটা অনেকে জানে না, তাহলে কস থিটা একটা একটা কাটলে উপরে কস থিটা থাকে, 2 2 কাটা যায়, তাহলে কস বাই সাইন মানে কট থিটা। ধরো তুমি এই জিনিসটা জানো না, তুমি এটা অ্যাপ্লাই করবা হচ্ছে কি বলতো, এটা অ্যাপ্লাই করবা কিভাবে, এটা অ্যাজাম্পশন মেথড। ভাই অ্যাজাম্পশন মেথড মানে কি একটু বুঝায় দেন। অ্যাজাম্পশন মেথড মানে তুমি যে কোনো থিটা ধরে নিবা, যে কোনো থিটা ধরে নিবা। ভাই এখানে 30 ডিগ্রি ধরো, সব সময় চেষ্টা করবা 2 থিটা থাকলে তুমি সব সময় চেষ্টা করবা এখানে থিটার মানটা 30 ডিগ্রি ধরার। এইটা ধরা সেফ। ভাই কেন সেফ? কারণ তুমি যদি 60 ডিগ্রি ধরো 2 থিটাতে 120 ডিগ্রি হয়ে যাবে, আবার যদি 45 ধরো 90 হয়ে যাবে। 90 হইলে শূন্য, শূন্য মানে সবকিছু শূন্য হয়ে যাবে, তখন ঝামেলা হবে। এই জন্য এমন একটা থিটা ধরবা যেটা 2 থিটা করলেও কোনো সমস্যা না হয়। তাহলে থিটা যদি 30 ডিগ্রি হয়, তাহলে দেখো cos 60 ডিগ্রি আর 1, তাহলে 1 প্লাস cos 60 ডিগ্রির মানে হাফ। ঠিক আছে, আবার নিচে সাইন 60 ডিগ্রির মান কত, √3/2, √3 কত 2। তাহলে দেখো এই 2 কাটা যায়, উপরে হইতেছে কত, উপরে 3 নিচে √3। তাহলে দেখো আমার যদি 3 কে √3 দিয়ে কাটো, 3 কে √3 দিয়ে যদি কাটো, তাহলে একটা √3 থাকে, একটা √3 থাকে, একটা √3। এখন থিটা বসাও, কোনটা বসাইলে √3 হয়? এই যে দেখো cot 30 ডিগ্রির মান √3, এই যে অ্যান্সার। দেখছো cot 30 ডিগ্রির মান অ্যান্সার। ভাই বুঝি নাই, আরেকবার বুঝান, দেখো আরেকবার বুঝান। তাহলে এই যে 1 প্লাস cos 2 থিটা, তুমি থিটার যে কোনো ভ্যালু ধরবা, 30 ডিগ্রি ধরা সেফ। কারণ 30 ডিগ্রি 2 থিটা করলে এটা 60 ডিগ্রি হয়। তাহলে 1 প্লাস cos 60 ডিগ্রির মান হইতেছে হাফ। তাহলে 1 প্লাস হাফ মানে 3/2, তাহলে উপরে হইলো 3/2। আর নিচে সাইন 2 থিটা, সাইন 60 ডিগ্রির মান হইতেছে √3/2, √3/2। তাহলে 2 2 কাটো, 3 কে √3 দিয়ে কাটলে √3 হয়। এখন দেখো তাহলে 30 ডিগ্রি যে অপশনে বসাইলে √3 হয় ওইটাই অ্যান্সার। তাহলে সি নাম্বারে বসাইলে অ্যান্সার হয়, এটাই অ্যান্সার। এটাকে বলে অ্যাজাম্পশন মেথড, যে কোনো সূত্র না যায় নাও অ্যান্সার করা যায়, কোনো প্রসেস না যায় নাও ত্রিকোণমিতি সলভ করে আসা যায় শুধুমাত্র অ্যাজাম্পশন মেথড দিয়ে। এই অ্যাজাম্পশন মেথডটা অ্যাপ্লাই করবা, ঠিক আছে? অ্যাজাম্পশন মেথডটা অ্যাপ্লাই করবা। আমার এই লেকচার না, আরেকটা লেকচার লাগবে, এই এক লেকচারে হবে না, এক লেকচারে হবে না, এক লেকচারে হবে না। তাহলে অ্যাজাম্পশন মেথডটা তোমরা নিজেরা ট্রাই করবা। আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিতেছি, আমি একটা প্রশ্ন তোমাদেরকে একটু দিতেছি, আমি একটা প্রশ্ন তোমাদেরকে দিতেছি। দেখো বাকৃবিতে আসছে যে এবিসি সমবাহু ত্রিভুজ, এবিসি সমবাহু ত্রিভুজ, খেয়াল করো এটা একটা সমবাহু ত্রিভুজ, এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমাকে বলো, আমাকে একটা প্রশ্নের অ্যান্সার দাও। এটা হচ্ছে cos a প্লাস cos b, cos a প্লাস cos b প্লাস cos c, এটার অ্যান্সার কত হবে? cos c ইকুয়াল টু হোয়াট? এটা বাকৃবিতে আসছে প্রশ্নটা, বাকৃবি 16-17, বাকৃবি 16-17তে প্রশ্নটা আসছে। ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো, এটা কত হবে? হ্যাঁ নোট পড়লেই হবে, তাজুল ইসলাম, শেষ সময়ে শুধু নোট খাতা ভালো করে পড়ো। আর যদি নোট খাতার বাইরে আসে তাহলে বুঝবা যে ওই প্রশ্ন অনেক বেশি কঠিন হয়েছে, এবং কঠিন হইলে আলটিমেটলি সবার জন্যই কঠিন হবে। কারণ নোট খাতায় অনেক এক্সট্রিম লেভেলের ম্যাথ আছে ভাই, এত কিছু দরকার নাই। অ্যাডমিশন টেস্টে গুচ্ছতেই এত কঠিন করে নাই, আর সেইখানে হচ্ছে গুচ্ছতে তো ম্যাথ সহজই করছে, এবার এত কঠিন ম্যাথ দেয় নাই। ঠিক আছে, ফিজিক্সটা ক্যালকুলেশন কঠিন করছে, সবার জন্যই কঠিন হয়েছে। তোমরা দেখতে পারছো যে 40-এর নিচে আইসা মেরিট পাইছে। ঠিক আছে, তো সুতরাং এটা নিয়ে প্যারা নিও না, এটা নিয়ে প্যারা নিও না। কত হবে বলো, বলো। এখানে সমবাহু ত্রিভুজ বলছে মানে এ বি সি তিনটাই 60 ডিগ্রি করে হবে, বুঝাই যেতেছে 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, হাফ হাফ হাফ। তাহলে অ্যান্সার হইতেছে 3/2, 3/2, হাফ হাফ হাফ। ভাই কেমনে? সমবাহু ত্রিভুজ বলে দিছে, এবিসি সমবাহু ত্রিভুজ, তাহলে সবগুলা কোণের মান 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, এ বি সি 60 60 60, হাফ হাফ হাফ। তাহলে 3/2 হবে, 3/2, 3/2 হবে, 3/2, 3/2 হবে, 3/2, 3/2, 3/2, 3/2,
3/2 3/2 হবে। ঠিক আছে, আমি আরো দুই একটা প্রশ্ন তোমাদেরকে অ্যাজাম্পশন মেথড থেকে, এটা তো অ্যাজাম্পশন না আসলে, এটা ডিরেক্টলি করা যায়, এটা ডিরেক্টলি করা যায়, এটা ডিরেক্টলি বের করা যায়, এটা ডিরেক্টলি বের করা যায়। এই যে এই সূত্রটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এই সূত্রটা একটু ইম্পর্টেন্ট। এটা দেখো, এটা কৃষিতে প্রশ্ন আসে মোটামুটি, বাকৃবিতে আসছে। ধরো সাইনে আর কজে দুইটার মান সেম দেওয়া আছে, ধরো এখানে 60°, এখানে 60°, এখানে 65°, এখানে 65°, সাইন কস দুইটাই সেম দেওয়া আছে। কি করবা, √2 cos a - 45, যদি a 45 এর চাইতে বড় হয় তাহলে a - 45, আর যদি a 45 এর চাইতে ছোট হয় তাহলে 45 - a করবা। ঠিক আছে, এই যে দেখো, তাহলে √2 cos a - 65 - 45, এই যে √2 cos 20। ঠিক আছে, তাহলে এই যে দেখো সাইন 15 cos 15, এটা কিন্তু এ এ হচ্ছে 45 এর চেয়ে ছোট, তাহলে এই মানটাকে আমি কি করছি খেয়াল করো, এই মানটাকে লিখছি √2 cos 45 - a, তাহলে √2 cos 30°, তাহলে 30° মানে কত, √3/2, √2 দিয়ে √3 কে কাটলে কত হয় দেখো তো, √3/2, √3/2 হয়। ঠিক আছে, এই যে এরকম প্রশ্ন, এই প্রশ্নটা আমাদের হচ্ছে কৃষিতে আসছে, বাকৃবিতে সেকৃবিতে দুইটা জায়গায় আসছে যে এই প্রশ্নটা। এটা লেখা রাখো, এটা সালটা লেখা রাখো, বিএইউ শেরে বাংলা দুইটা জায়গাতে আসছে এই প্রশ্নটা, বিএইউ সেকৃবি দুই জায়গাতে আসছে, হ্যাঁ দুই জায়গাতে আসছে। তারপরে এজাম্পশন মেথডের প্রশ্ন, এই যে সাইন 75° cos, সিবাসুর প্রশ্ন আরো সহজ হয়েছে, সিবাসুর প্রশ্ন আরো সহজ হয়েছে। এখন দেখো আমি আরেকটা প্রশ্ন দেই, এটা পটুয়াখালীতে আসছে 18-19, নিজেরা করো, নিজেরা করে অ্যান্সার দাও। তোমাদের ক্লাস করতে একটু প্যারা হইতেছে আমি বুঝতেছি, আসলে আমি নিজেও লাইট ধরে রাখতে পারতেছি না, আমি একটু তারপরেও ট্রাই করতেছি যেতে ক্লাসটা যতটুকু আগায় রাখা যায়, হ্যাঁ আগায় রাখতেছি। ধরো তোমাকে বলছে কটা স্কয়ার থিটা ইকুয়াল প্লাস কটা স্কয়ার থিটা প্লাস হচ্ছে কুসেক থিটা প্লাস কুসেক থিটা ইকুয়াল টু 5, তাহলে থিটার ভ্যালু কত বলো, থিটার ভ্যালু কত হবে, থিটার ভ্যালু কত, 0°, 30°, 45°, আরেকটা অ্যান্সার হইতেছে 60°। এটা ট্রাই করো, এটা পটুয়াখালীর প্রশ্ন, পিএসটিইউ 18-19, পটুয়াখালী 18-19 এর প্রশ্ন, ট্রাই করো এটা কত হবে। কট স্কয়ার থিটা প্লাস হইতেছে কি বলতো, দেখো দেখো এখানে হইতেছে, এখানে হইতেছে কট স্কয়ার থিটা প্লাস কুসেক থিটা ইকুয়াল টু 5, কট স্কয়ার থিটা প্লাস কুসেক থিটা ইকুয়াল টু 5। আগেরটা আরেকবার বুঝান, আগেরটা বুঝাইতেছি, সাকিবুর রহমান, আগেরটা হইতেছে ধরো সাইনে প্লাস কজে আছে, কজে এখানে দুইটা জায়গায় সেম ভ্যালু আছে, তাহলে এটার অ্যান্সার দিবা √2 cos a - 45, √2 cos a - 45। আর যদি এ ছোট হয় 45 বড় হয় তাহলে 45 - a করবা, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। হ্যাঁ, এখন ভাই ধরো তোমাকে এখানে বলছে সাইন 65° প্লাস বলছে cos 65°, একই ভ্যালু, তাহলে এটার অ্যান্সার হবে √2 cos a - 65 থেকে বাদ দিয়ে দিবা 45, তাহলে কত বলো তো 20, তাহলে এই যে √2 cos 20, √2 cos 20 এটাই অপশনে থাকবে, √2 cos 20 এটাই অপশনে থাকবে, √2 cos 20 এটাই অপশন থাকবে। কারেন্ট আসছে মোটামুটি, দেখা যাক যে ট্রাই করা যায়, এখন কিছু দূর পড়ানো যায়। ঠিক আছে, আমি একটু ওয়েট করো, আমি একটু লাইটিংটা ঠিক করে নেই। হ্যাঁ, এই যে বাড়িতে এসে তাও ক্লাস নিতে পারি, বোর্ড সেটআপ থাকলে তো ঢাকার বাইরে যায় ক্লাস নেওয়া সম্ভব হতো না। একটু ট্রাই করো, এটা ট্রাই করো যে অ্যানসারটা কত হবে, এই যে এটা ট্রাই করো, এই যে এটা ট্রাই করো, এটার অ্যানসারটা তোমরা দাও। তিরিশ ডিগ্রি 60° আনসার দিতে থাকো, আমি একটু জাস্ট হচ্ছে লাইনটা সেট আপ করতেছি, একটু সমস্যা হচ্ছে।
ওকে, তাহলে দেখো মোটামুটি অ্যান্সার দিছো অনেকেই, অনেকেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করছো, তারপরেও আমি একটু দেখি যে হচ্ছে অ্যান্সার তোমাদের ঠিক আছে কিনা। হ্যাঁ, 30 ডিগ্রি অ্যান্সার দিছো। তাহলে আমি যদি হচ্ছে এটার অ্যান্সার বলি, এটার আসলে অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। এটার আসলে অ্যান্সার কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। কি করবা? 30 ডিগ্রি বসায় দাও। কট 30 ডিগ্রি মান √3, √3 কে বর্গ করলে হবে 3, আর কুসেক 30 ডিগ্রির মান কত জানো তো? 2। কুসেক 30 ডিগ্রির মান 2। তাহলে এই যে দেখো 3 2 5। অ্যাজাম্পশন মেথড বলতে আমরা জাস্ট লেফট সাইড রাইট সাইড সিদ্ধ করছি। তাহলে অ্যান্সার 30 ডিগ্রি। অ্যান্সার 30 ডিগ্রি। √3 কে বর্গ করলে হবে 3, আর 2 5। সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। হ্যাঁ, এটা ইজি প্রশ্ন। এটার অ্যান্সার হইতেছে কত বলো তো? এটা এভাবে অ্যান্সার বের করতে পারছি, এভাবে অ্যান্সার বের করে নিতে পারছি। ওকে, এই অ্যাজাম্পশন মেথডের প্রশ্নগুলা তোমরা নিজেরা করবা। আমি মোটামুটি পুরাটার নোটটা দিয়ে দিব। হ্যাঁ, এই পেইড ব্যাচের নোটটার পিডিএফই তোমাদেরকে দিয়ে দিব আজকে। টোটাল সবগুলা প্রশ্ন সলভ করবা, আজকেই দিয়ে দিব। বলো করবা কিনা? টোটাল পিডিএফটাই দিয়ে দিব, যেহেতু আমাদের হচ্ছে সময় কম। আমি পিডিএফ পুরাটাই আজকে দিয়ে দিব। এই পুরা পিডিএফটাই পড়ে ফেলবা, ফার্স্ট পার্টের যতটুকু ত্রিকোণমিতি আছে, সাথে নিজেরা প্রশ্ন ব্যাংক সলভ করবা। এটা পড়বা কিনা বলো, তাইলে আমি পুরাটা দিব। যদি তোমরা কথা দাও যে ভাই আমরা নিজেরাও পড়ে ফেলবো, ঠিক আছে, নিজেরা পড়ে ফেলবো, তারপরে আমি চেষ্টা করতেছি যতটুকু সলভ করে দেওয়া যায়, যতটুকু সলভ করে দেওয়া যায়। দেখো, সর্বোচ্চ সর্বনিম্ন মান, এই জায়গা থেকে একটু প্রশ্ন আসে। সর্বোচ্চ সর্বনিম্ন মানটা একটু দেখো। হ্যাঁ, সর্বোচ্চ সর্বনিম্ন মান এই জায়গা থেকে প্রশ্ন আসে। যে দেখো রাজশাহী 22 23 আসছে অলরেডি, রাজশাহী 22 23 অলরেডি আসছে। এই জায়গায় একটু বুঝতে হবে যে ভাই সর্বোচ্চ মান সর্বনিম্ন মান কিভাবে বের করে এই ত্রিকোণমিতিক ফাংশনের ক্ষেত্রে। খেয়াল করো, ত্রিকোণমিতিক ফাংশন যদি আমাদের থাকে, ত্রিকোণমিতিক ফাংশন যদি থাকে, তাহলে এই যে এইটা a sin থিটা, আর এটা হইতেছে কত বলতো? b cos থিটা প্লাস c। এর সর্বোচ্চ মান কত দেখো তো? √a² + b² + c। আর সর্বনিম্ন মান হবে -√a² b² + c। ভাই কেমনে করলেন? দেখো, a sin থিটা প্লাস b cos থিটা প্লাস c, জাস্ট নরমাল এক ঘাত, সাইন কজের ঘাত হইতেছে 1 করে। খেয়াল করো। আর সাইন থিটার সর্বোচ্চ মান কত তোমরা সবাই জানো? 1। এবং কস থিটার সর্বোচ্চ মানও 1, সর্বনিম্ন মান -1। এটা তোমরা সবাই মোটামুটি জানো। বাট যখন স্কয়ার ফাংশন আসবে বা এরকম মডুলাস ফাংশন আসবে, যেমন সাইন থিটা মডুলাস দিয়ে দিলে যত মানই বসাও না কেন, সাইন থিটার সর্বোচ্চ মান হবে 1, আর সর্বনিম্ন মান হবে -1টা তখন +1 হয়ে যাবে, সর্বনিম্ন মান হবে 0। ভাই কেমনে? যেমন ধরো আমি তোমাকে বললাম যে এরকম সাইন স্কয়ার কত? সাইন স্কয়ার হইতেছে ধরো হইতেছে কত? 0 ডিগ্রি। সাইন স্কয়ার 0 মান কত? 0। আবার যদি তুমি হচ্ছে এখানে ধরো cos 180 ডিগ্রি মান, ধরো cos 180 ডিগ্রির মান হইতেছে কত? -1। এটা সর্বনিম্ন মান। এখন আমি তোমাকে বললাম যে cos স্কয়ার 180, cos স্কয়ার 180, তাহলে দেখো -1 কে আমি বর্গ করে দিচ্ছি, তার মানে এটা +1 হয়ে যাইতেছে। তাহলে সাইন স্কয়ার cos স্কয়ার থাকলে তখন সর্বোচ্চ মান হবে 1, সর্বনিম্ন মান হবে 0। মডুলাস থাকলেও সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান 0। আর নরমাল ফাংশন যদি থাকে সাইন থিটা কস থিটা, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান 1 এবং -1। এটাকে বলা হয় সাইন থিটা কস থিটার মানের রেঞ্জ। ঠিক আছে, সাইন থিটা এবং কস থিটা মানের রেঞ্জ কত? তোমাকে যদি বলে রেঞ্জ, ডোমেইন হচ্ছে আর, সাইন থিটা কস থিটা বাই ডোমেইন কত? ফাংশনের ডোমেইন হচ্ছে আর। এই ডোমেইন রেঞ্জ একটু দেখা যায়, কৃষির জন্য আসতে পারে। ঠিক আছে, রেঞ্জ হবে এই যে -1 থেকে +1, এটাকে বলা হয় রেঞ্জ। রেঞ্জ, হ্যাঁ, -1 থেকে +1 হইতেছে সাইন থিটা কস থিটার রেঞ্জ। এখন খেয়াল করো, দেখো এই যে এখানে একটা প্রশ্ন আছে 3 sin থিটা, আমি খাতায় লিখি। দেখো 3 sin থিটা তারপর হইতেছে -4 cos থিটা, 4 cos থিটা +1 এর সর্বোচ্চ মান কত? ঠিক আছে, এর সর্বোচ্চ মান কত? এর সর্বোচ্চ মান কত? এর সর্বোচ্চ মান কত? এর সর্বোচ্চ মান কত? খেয়াল করো, খেয়াল করো। তাইলে এখান থেকে হইতেছে আমাদের সর্বোচ্চ মান কিভাবে বের করবা? এই যে a sin থিটা প্লাস b cos থিটা প্লাস c, সর্বোচ্চ মান যখন বের করবো, তাহলে দেখো √a² মানে 9, আর এখানে 16, তাহলে a² + b² প্লাস c হবে। যখন সর্বোচ্চ মান বলবে তখন প্লাস c। তাহলে এই যে দেখো 6। আবার যখন সর্বনিম্ন মান চাবে, এটার সর্বনিম্ন মান কত, তখন এটাকে বের করবো, মাইনাস দিব সামনে, তাহলে √a² + b² প্লাস c, তাহলে তখন অ্যান্সার হবে আমাদের কত? -4। দেখছো, এই ধরনের ফাংশন যদি থাকে, আমরা সরাসরি সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করে নিতে পারবো। সর্বোচ্চ সর্বনিম্ন মান ইজিলি বের করে নিতে পারবো। ধরো আমি তোমাদের রাজশাহীর একটা প্রশ্ন দিতেছি, বলবা ম্যাক্সিমাম ভ্যালু কত? ধরো 3 sin থিটা প্লাস হইতেছে cos থিটা, এর সর্বোচ্চ মান কত? ট্রাই করো তো, এটার সর্বোচ্চ মান কত হবে? তাহলে a sin থিটা প্লাস b cos থিটা, এখানে c নাই, তাহলে সর্বোচ্চ মান হবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে দেখো 3 প্লাস কত? 1, 3 + 1 মানে 2, আর মিনিমাম ভ্যালু হবে তাহলে -2। মিনিমাম ভ্যালু হবে কত বলো তো? -2। মিনিমাম ভ্যালু হবে -2।
-2, ঠিক আছে, মিনিমাম ভ্যালু হবে -2। তবে ভর্তি পরীক্ষায় এটা আসবে না, ভর্তি পরীক্ষায় আসবে অন্যটা, ভর্তি পরীক্ষায় আসবে অন্যটা। ভাই কিরকম দেখাই, আমি তোমাকে একটু দেখাই। এই যে ধরো তোমাকে বলছে 3 sin স্কয়ার থিটা প্লাস 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা, এর ম্যাক্সিমাম ভ্যালু তুমি এখন কিভাবে বের করবা? এর ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত? ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত? ভাই এটা তো স্কয়ার ফাংশন, স্কয়ার ফাংশন যদি থাকে দুইটার ক্ষেত্রেই তুমি চিন্তা করবা যে এদের মধ্যে সহগ কাটটা বড়, সাইনেরটা বড়, তাহলে সাইন সর্বোচ্চ হইলে এই পুরা রাশি সর্বোচ্চ হবে। সাইন 90 ডিগ্রিতে সর্বোচ্চ, কজ 90 ডিগ্রিতে সর্বনিম্ন, তাহলে সাইন 90 ডিগ্রি সর্বোচ্চ হইলে তাহলে 90 ডিগ্রি বসায় দিলে কত হবে, 3। আর মিনিমাম ভ্যালু সাইন মিনিমাম কত ডিগ্রিতে, 0 ডিগ্রিতে, 0 ডিগ্রি বসায় দিলে মিনিমাম ভ্যালু 2। এই যে অ্যান্সার শেষ, 3 2, ঠিক আছে। সহগ যেটা বড় ওইটা নিবা, সহগ যেটা বড়। এটা রাজশাহী 22-23 এর প্রশ্ন, হ্যাঁ রাজশাহী 22-23 এর রিসেন্ট ইয়ারে আসছে, একদম ভেরি রিসেন্ট এটা হচ্ছে আসছে। রাজশাহী 22-23 আসছে, 21-22 আসছে, রাজশাহী 22-23 আসছে, 21-22 আসছে, 2 ইয়ারে টানা আসছে, 2 ইয়ারে টানা এই প্রশ্নটা আসছে যে 3 sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে 2 cos স্কয়ার থিটা। এখানে যার সহগ বড় থাকবে ওইটা অ্যান্সার দিবা। দেখো 2 মডুলাস অফ cos থিটা, 2 মডুলাস অফ cos থিটা প্লাস যদি হচ্ছে ধরো আমি তোমাকে বললাম 2, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত বলো তো? এটার ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত? এটার ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত? ঠিক আছে, এটার ম্যাক্সিমাম ভ্যালু কত, মিনিমাম ভ্যালু কত? এটা না বুঝার কিছুই নাই, আমি তোমাকে বলছি যদি দুইটাই স্কয়ার ফাংশন থাকে, যার সহগ বড় এটা সর্বোচ্চ হইলে সর্বোচ্চ মান, যার সহগ ছোট এটা সহগ বড় এটা সর্বনিম্ন হইলে সর্বনিম্ন মান। তার মানে সাইন সর্বোচ্চ কত ডিগ্রিতে, 90 ডিগ্রি, 90 ডিগ্রি বসায় দাও পুরা রাশিতে, দেখো 90 ডিগ্রি বসায় দিলে 1 আর এখানে 0 হয়ে যাবে, তাহলে 3। আর সাইন সর্বনিম্ন 0 ডিগ্রিতে, তাহলে 0 বসায় দাও, এখানে cos 0 বসাইলে 1, তাহলে এই যে অ্যান্সার কত, 2, ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 2। দেখো তাহলে 2 cos থিটা, দেখো cos মডুলাস আছে, তাহলে সর্বোচ্চ মান হবে cos মডুলাস, cos এর মান কত, 1, তাহলে দেখো 2 + 2, 2 + 2 = 4 ম্যাক্সিমাম। আর এটা সর্বনিম্ন হবে কত, 0 + 2 = 2, তাহলে মিনিমাম হইতেছে 2, ম্যাক্সিমাম 4, মিনিমাম 2 ম্যাক্সিমাম 4, মিনিমাম 2 ম্যাক্সিমাম 4, মিনিমাম 2 ম্যাক্সিমাম 4, ঠিক আছে, ম্যাক্সিমাম 4, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। মিনিমাম 0 কেন হবে? এই যে জান্নাতুল ফেরদৌসকে এটা রিমি, এই রিমি মাইর খাবি, এটা ভুল করছে, এই যে 0 দিছে একজনে, তারপরে হচ্ছে আরো এরকম ভুল করছে, দাঁড়া, এই যে SM ফয়জুল্লাহ ভুল করছে, SM ফয়জুল্লাহ, এই যে মরিয়ম আক্তার মনিরা এটাও ভুল করছে, এই যে এরকম আরো কয়েকটা ভুল করছে। এই ভুলগুলা করা যাবে না, হ্যাঁ ইজি ভুল করা যাবে না, ইজি ভুল করা যাবে না, ইজি ভুল করা যাবে না। তাহলে বলো ম্যাক্সিমাম মিনিমাম ডান কিনা, বলো ম্যাক্সিমাম মিনিমাম ডান কিনা, ম্যাক্সিমাম মিনিমাম ডান কিনা, ম্যাক্সিমাম মিনিমাম ডান কিনা, পারবা? এটা ডান কিনা, এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে আসতে পারে। আর একটা টপিক আজকে পড়ায় ক্লাস শেষ করে দিব, বাকি জিনিসগুলা নেক্সট ক্লাসে পড়াবো ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে পড়াবো। দেখো তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমি একটু দেখায় দিই, এটা হচ্ছে ধারা, এটা হইতেছে একটু ধারাটা দেখায় দিই, ধারা দেখায় দিলে তোমরা মোটামুটি অধ্যায়টা রিভিশন করতে পারবে অন্তত, ঠিক আছে। ধারা নির্ণয় করার দেখায় দিই, এই যে দেখো এরকম যদি ধারা থাকে sin স্কয়ার 10, sin স্কয়ার 20, sin স্কয়ার 30, sin স্কয়ার 40, 50, 60, 90, ঠিক আছে। ধারা যদি থাকে মনে রাখবা এখানে ধারার মান, এই যে পদ সংখ্যা কিভাবে বের করতে পারো, ধারার কয়টা পদ আছে, পদ সংখ্যা বের করবা, শেষ পদ মাইনাস প্রথম পদ, শেষ পদ থেকে প্রথম পদ বাদ দিবা, ডিভাইডেড বাই ব্যবধান +1। ভাই বুঝি নাই, এই যে দেখো শেষ পদ কত, 90, শেষ পদ কত, 90, তাহলে 90 মাইনাস প্রথম পদ কত, 10, তাহলে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ব্যবধান কত, 10, 20, 30, 40, 50, 60, তার মানে 10 করে ব্যবধান, তাহলে ব্যবধান 10 ভাগ করে দেখো 1 যোগ করে দিবা, তাহলে যে 80 থেকে 10 বাদ দিলে কত, 9, তাহলে এই যে 9। এখন ধারা n যদি জোড় সংখ্যা হয় তাহলে ধারার মান হবে ডিরেক্ট n/2, আর যদি n বিজোড় সংখ্যা হয় তাহলে ধারার মান হবে n-1 ডিভাইডেড বাই 2, সাথে 0 যোগ করবা, 1 যোগ করবা, অথবা হাফ যোগ করবা, কখন কোনটা যোগ করবা পরে বলতেছি। দেখো খেয়াল করো, একটু খেয়াল করো যে ধরো সাইন স্কয়ার কত আছে, 10 আছে, প্লাস সাইন স্কয়ার 20 আছে, প্লাস সাইন স্কয়ার 30 আছে, এইভাবে ধারাটা যাচ্ছে, এইভাবে ধারা ডট 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 সাইন স্কয়ার 90, সাইন স্কয়ার 90, এই ধারার পদ সংখ্যা কত হবে? তাহলে পদ সংখ্যা কিভাবে বের করবো, শেষ পদ কত, 90, মাইনাস প্রথম পদ কত, 10, ব্যবধান কত, 10, 20, 10, তাহলে শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই ব্যবধান +1। তাহলে দেখো 80 থেকে 10 বাদ দিলে, ভাগ দিলে কত, 8, 8 + 1 মানে 9, তাহলে n যদি জোড় সংখ্যা হইতো, ধরো n এর মান আসছে 10 সাপোজ, তাহলে এই ধারার মান হবে n/2, তাহলে ধারার মান হবে কত, n/2, জোড় সংখ্যা হইলে ডিরেক্ট n/2, তাহলে 10/2 মানে ডিরেক্ট 5 হইতো, বাট যেহেতু জোড় সংখ্যা হয় নাই, বিজোড় হইছে, তাহলে বিজোড় হইলে আমাদের মান কত হবে বলতো, ধারার মান হবে n-1, তার মানে 9 - 1 ডিভাইডেড বাই 2, সাথে কিছু একটা যোগ করতে হবে। এখন কত যোগ করব, শেষ পদটা সাইন স্কয়ার 90, সাইন স্কয়ার 90 এর মান কত, 1, তাহলে অ্যান্সার এখানে 1 যোগ করে দিব,
1 যোগ করে দিব, তাহলে অ্যান্সার হইতেছে দেখো এই যে এখানে হইতেছে 8, তাহলে 5, ধারার মান কত হইতেছে 5। আগেরটা বুঝাইতেছি, আগেরটা পরে বুঝাইতেছি, আগেরটা বুঝাইতেছি। আগের প্রশ্ন আবার বুঝাইতে হয় কেন স্মৃতি, ঠিক আছে? এই যে ফোনটা অফ হয়ে গেছিল, এই হয়ে গেছিল, ডাটা অফ হয়ে গেছিল, ক্লাস তোমরা মনোযোগ দিয়ে করো না। আগের কোশ্চেনটা বলছি যে কুসেক কস থিটার মান যদি তুমি এখানে 0 ডিগ্রি বসাও তাইলে এটা সর্বোচ্চ হবে, ম্যাক্সিমাম ভ্যালু হবে। তাহলে 0 ডিগ্রি বসাইলে 1, তাহলে 2 আর 1 এ কত হয়? 2 হয়, প্লাস আছে 2, তাহলে 2 2 এ কত? 4, এটাই ম্যাক্সিমাম ভ্যালু। আর মডুলাস অফ কস থিটার সর্বনিম্ন মান হইতাছে 0। আমরা একটু আগেই দেখলাম যে মডুলাস অফ কস থিটা অথবা মডুলাস অফ সাইন থিটা, মডুলাস অফ সাইন থিটা অথবা মডুলাস অফ কস থিটা, এটার মিনিমাম ভ্যালু হইতাছে 0। তাহলে মিনিমাম ভ্যালু যখন বলবে তখন এটা 0 বসায় দেব। তাহলে 0 এর সাথে 2 গুণ করলে 0, সাথে আছে 2, তাহলে টোটাল ভ্যালু হইতেছে 2, মিনিমাম ভ্যালু হইতেছে 2। মিনিমাম ভ্যালু হইতেছে কত বলো তো? 2। আর এরকম যদি থাকে, ধরো আমি তোমাকে বললাম যে 4 sin স্কয়ার থিটা প্লাস হচ্ছে 5 cos স্কয়ার থিটা, 5 cos স্কয়ার থিটা, এরকম ভ্যালু আছে, তাহলে এইটার মিনিমাম ম্যাক্সিমাম ভ্যালু কিভাবে নিবা বলো তো? এটার ম্যাক্সিমাম ভ্যালু হবে কত? এটার ম্যাক্সিমাম ভ্যালু হবে কত? এটার ম্যাক্সিমাম ভ্যালু হবে কত? তাহলে দেখো আমি এখান থেকে যদি বের করি, দেখো তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যেটা বড় কত ম্যাক্সিমাম হবে বলো? এই যে এইখানে সহগ বড় কার? কজের, তাহলে কজ বড়, তাহলে কজের বড়টা নিতে হবে। কজ সর্বোচ্চ কত ডিগ্রি? 0 ডিগ্রিতে, তাহলে 0 ডিগ্রি যদি বসাও সাইন 0 ডিগ্রির মান কত? 0, তাহলে এইটুক 0 হয়ে যাবে, প্লাস 5, তাহলে অ্যান্সার 5। আর মিনিমাম ভ্যালু কত হবে? কজ মিনিমাম 90 ডিগ্রিতে, তাহলে 4 হবে। সাইন 90 এর মান কত? 1, তাহলে সাইন 90 এর মান হইতেছে এখানে 4 হবে, তাহলে মিনিমাম ভ্যালু হবে 4, ম্যাক্সিমাম 5, মিনিমাম 4, ম্যাক্সিমাম 5, মিনিমাম 4। হ্যাঁ, এই যে এখনো ভুল অ্যান্সার দিতেছে, এই যে জেরিন রিদি এটা ভুল দিতেছে, তারপরে এই যে জাকিয়া, রিফা জাকিয়া, সৌরভী মিতারটা ঠিক আছে, বাট এই যে ফয়জুল্লাহ নাকি এটা ভুল করছে। এখন কস পরোটা নিলেই হবে। হ্যাঁ, ম্যাক্সিমাম ভ্যালু হবে 5, মিনিমাম হবে 4, কারণ যার সহগ বড় সে ম্যাক্সিমাম হইলেই ম্যাক্সিমাম, যার সহগ বড় সে মিনিমাম হইলেই পুরাটা মিনিমাম হবে। ঠিক আছে, ওকে ওকে। তাহলে ধারার মান বুঝছো? ধারার মানটা ক্লিয়ার কিনা বলো? তাহলে এই যে এটা বলো যে cos স্কয়ার 10 প্লাস sin স্কয়ার 20 প্লাস sin স্কয়ার 30 প্লাস ডট 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 প্লাস সাইন, ধরো হচ্ছে সরি সাইন স্কয়ার না, এগুলা cos স্কয়ার, এগুলা cos স্কয়ার, এগুলা cos স্কয়ার, এগুলা হইতেছে কত বলো তো? cos স্কয়ার 80 ডিগ্রি। ঠিক আছে, এইটার আমাকে বলো যে এই ধারার পদ সংখ্যা কত এবং মান কত? এই ধারার পদ সংখ্যা কত? এই ধারার পদ সংখ্যা কত এবং মান কত? এই ধারার পদ সংখ্যা কত, মান কত? একটু অ্যান্সার দাও। এই ধারার পদ সংখ্যা কত? 10 থেকে 80 পর্যন্ত আছে। ধারার পদ সংখ্যা কত এবং ধারার মান কত? কত হবে বলো? পদ সংখ্যা হবে 8 হবে। ভেরি গুড। এই যে পদ সংখ্যা হবে, দেখো শেষ পদ হচ্ছে 80, প্রথম পদ হচ্ছে 10, আর এই যে ব্যবধান হইতেছে কত? 10 করে, 10 প্লাস 1, তাহলে দেখো 7 প্লাস 1 মানে 8। এই যে জোড় সংখ্যা হইলে মান হবে 8/2, ডিরেক্ট 4। ভেরি গুড, এগুলা ইম্পর্টেন্ট না, এগুলা লেস ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা লেস ইম্পর্টেন্ট, লেখা রাখো। আমি একটু স্টার দিয়ে দিচ্ছি, আমি একটু বলে দিচ্ছি কোনটা ইম্পর্টেন্ট। এটা লেস ইম্পর্টেন্ট। আমি জাস্ট তোমাকে একটু বলে দিচ্ছি, তোমাদের একটু মার্ক করে দিচ্ছি। আবার শীটটা, এই যেহেতু শীটটা তোমাদেরকে দিয়ে দিব, শীটেই মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, শীটেই এগুলা, এই যে এই চাপেরটা একটু দেখবা, S/R থিটা, এটা একটু দেখবা, এটা যেহেতু জিএসটি তে আসছে 23-24-এ, এটা একটু দেখবা। এইখান থেকে এগুলা লেস ইম্পর্টেন্ট, লেস এত লাগবে না, এগুলা কৃষিতে আসবে না আশা করি, আসলে বের করতে পারবা, সমস্যা নাই, রেডিয়ান 60 মূলক বের করতে পারবা। তাহলে এই যে এইটা জিএসটি তে আসছে, এই ধরনের প্রশ্নগুলা পড়বা, ফাংশনের পর্যায়ে পড়বা, যেহেতু এটা জিএসটি তে 23-24 আসছে, এটা লাগবে, ফাংশনের পর্যায়ে লাগবে, ফাংশনের পর্যায়ে সবগুলা পড়বা। ঘড়ির কাটার মধ্যবর্তী কোণ নেক্সট ক্লাসে আমি দেখাই দিবনি। হ্যাঁ, নেক্সট ক্লাসে দেখাই দিবনি। অনুপাতটা 100% দিছি তোমাদেরকে, এটা ভালো করে পড়বা। অনুপাত থেকে যতগুলা প্রশ্ন শীটে আছে সবগুলা সলভ করবা, আজকেই সব সলভ করবা। এরপরে দেখো অনুপাতের পরে আমাদের কি আছে? অনুপাতের পরে সর্বোচ্চ সর্বনিম্ন মান, এটা তো পড়াই দিলাম, এটা লেস ইম্পর্টেন্ট, এটা আসবে না, এত ইম্পর্টেন্ট না। লেস আর মোর ইম্পর্টেন্ট গুলা একটু প্রায়োরিটি দিবা। পদ সংখ্যা, এটাও লেস ইম্পর্টেন্ট। এই যে কোণের মান নির্ণয়, এটা লাগবে।
কোণের মান নির্ণয়, এটা লাগবে, এটা আমি নেক্সট ক্লাসে পড়াবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি দেখাই দিব কোণের মান কিভাবে নির্ণয় করতে হয়, যেমন এই যে 900 ডিগ্রি, এত বড় বড় কোণগুলা কিভাবে নির্ণয় করতে হয় এটা দেখাই দিব, এটা দেখাই দিব। হ্যাঁ, এটা দেখাই দিব, এটা দেখাই দিব। এই যে এরকম এরকম কোণের সারি থাকলে কি হবে, কিভাবে বের করতে পারবা। এই যে এটা ঢাকা ইউনিভার্সিটি গতবার আসছে, যদিও সলভ দেখা বুঝতে পারো তাহলে তো বুঝলা, আর যদি না বুঝতে পারো তাহলে নেক্সট ক্লাসে করাই দিব। এই নোটটা টেলিগ্রাম গ্রুপে দিব, ভাই টেলিগ্রাম গ্রুপ পাই না, ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করবা, এত বড় গ্রুপ আর নাই অন্য কোনো মানে নরমালি প্ল্যাটফর্ম গুলার এত বড় টেলিগ্রাম গ্রুপ আমার মনে হয় না নাই। তারপরেও টেলিগ্রামে হচ্ছে আমাদের টেলিগ্রামটা ভালোই বড়, 26,000-এর উপর সাবস্ক্রাইবার। ঠিক আছে, 26,000 পোলাপান প্রস্তুতি নিতেছে, যদিও সবাই কৃষির জন্য পড়তেছে না, কিছু এক্সট্রা আছে, তবে অনেক পোলাপান কিন্তু কৃষির জন্য এখন ফোকাস থেকে পড়তেছে। বিশেষ করে টেলিগ্রামে যারা আছে সবাই 22-23 এইচএসসি 22-23। ঠিক আছে, তো তোমরা ওই টেলিগ্রামে যদি চ্যানেলে লিংক না থাকে সরাসরি ফিজিক্স সেন্টার্স লিখে সার্চ করবা, চলে আসবে 26,000 সাবস্ক্রাইবার, ওই গ্রুপটাতেই তুমি এটা পাবা, এই পিডিএফটা পাবা। হ্যাঁ, ওকে। ত্রিকোণমিতিক সূত্রগুলা লাগবে না আপাতত এতগুলা, এই যে এখান থেকে দুই একটা দেখলে দেখবা এগুলা এত লাগবে না। এই যে এই সূত্রগুলা দেখবা, এই যে একটা সূত্র, এই সূত্রগুলা লাগবে। হ্যাঁ, এই যে এই সূত্রগুলা লাগবে, এই সূত্রগুলা cos 2a sin 2a, তারপরে tan 2a, এই সূত্রগুলা লাগবে, tan 2a sin 2a cos 2a এগুলা লাগবে। হ্যাঁ, এই সূত্রগুলা লাগবে, এই সূত্রগুলা লাগবে। এগুলা বেসিক সূত্র, তোমরা জানো যে এই যে 3 বিন্দু নিলে একটা আরেকটার অপোজিট, এগুলা পরে পড়াবো, অন্য ক্লাসে দেখাবো, এখান থেকে প্রশ্ন লাগবে না। এই যে এগুলা লাগবে, tan 3a cot 3a, তারপরে হচ্ছে tan স্কয়ারে tan a প্লাস b। ঠিক আছে, এই সূত্রগুলা দেখে যাবা। এই যে যেমন tan 15 ডিগ্রির মান কিভাবে বের করছি, পুরা প্রসেসটাই দেওয়া আছে। যদি তুমি এই মানগুলা মনে রাখতে পারো তাহলে আর করার দরকার নাই, মনে রাখতে পারলে তো ফাইন, মনে রাখতে পারলে দরকার নেই। যে tan 75 কিন্তু এইবার সরাসরি চলে আসছে, এই sin 75 কিন্তু একদম সিবাসুর রিসেন্ট ইয়ারে আসছে, সিবাসুতে রিসেন্ট ইয়ারে একদম ভেরি রিসেন্ট আসছে যে sin 75 ডিগ্রির মান কত। ঠিক আছে, √3 + 1 / 2√2, আর sin 15 ডিগ্রি মানে cos 75 সেম ভ্যালু হবে, এইখানে জাস্ট +1 এখানে জাস্ট -1। এই মানগুলা লাগবে, এই মানগুলা ইম্পর্টেন্ট, এই মানগুলা ইম্পর্টেন্ট। তারপরে এই ট্রিক্স লেখা আছে, দেখো ডানে ট্রিক্স সূত্র আছে, এসবিএসএল আছে বামে অঙ্ক, ডানে এসবিএসএল বামে অঙ্ক, ডানে এসবিএসএল বামে অঙ্ক, ডানে এসবিএসএল বামে অঙ্ক আছে, এগুলা দেখলেই পারবা, এগুলা আমার পড়ানোর কিছু নাই। দেখো সূত্রের ট্রিক্স দেওয়া আছে, এখানে অঙ্কের উদাহরণ দেওয়া আছে, ট্রিক্স দেওয়া আছে, সেম এক্সাম্পল দেওয়া আছে, ট্রিক্স আছে এক্সাম্পল আছে, এগুলা তুমি দেখলেই পারবা। আর অ্যাজাম্পশন মেথড যেটা তোমাদেরকে শিখাইলাম, অ্যাজাম্পশন মেথডের আমি একটা ক্লাস নেওয়া ট্রাই করব, যে অ্যাজাম্পশন মেথড মানে যে কোনো ভাবে থিটা ধরে কিভাবে অ্যান্সার করা যায়। ঠিক আছে, অ্যাজাম্পশন মেথড থেকে প্রশ্ন আসবে। আর একটা পার্ট আছে ত্রিভুজের ধর্ম, এই পার্টটা নেক্সট ক্লাসে পড়ায় দিব, তাহলেই হবে। যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করো, পরিসীমা বের করো, অর্ধ পরিসীমা বের করো, তারপরে তো বিপরীত বৃত্তীয় ফাংশন পড়াইছি, এগুলা পড়াইছি। হ্যাঁ, ওকে ডান, আমি পুরাটাই দিয়ে দিব। মোটামুটি চেষ্টা করছি তোমাদের ত্রিকোণমিতি যতটুকু দেখানো যায়। আজকে যদি একটু সমস্যা ছিল মাফ করো, কারেন্টের একটু সমস্যা ইস্যু, আসলে এটা তোমরাও জানো যে গ্রামে ইলেকট্রিসিটি প্রবলেম হয়। ঠিক আছে, আমি ঢাকায় 2-3 দিন পরে ব্যাক করব, তখন সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন টানা ক্লাস হবে, এখন আর সমস্যা হয় না, এখন টানা প্রতিদিনই ক্লাস হবে, চেষ্টা করব প্রতিদিনই ক্লাসগুলো নেওয়ার। যদি 200-250 জন ক্লাস করো আমার কাছে মনে হয় এটা এনাফ, কারণ 200 জন অন্তত যদি লাস্টের দিকে ক্লাস করে, ওই 200 জন দেখবা টপ লিস্টে চলে আসবে। তো 200 জন ক্লাস করলে আমার কাছে মনে হয় যে এটা আসলে অনেক স্টুডেন্ট, এতটুকু উপস্থিতি থাকলেই হবে। কালকে কখন নিব টেলিগ্রাম গ্রুপে জানাই দিব, টেলিগ্রাম গ্রুপে জানাই দিব। খাতার পিক আর দেওয়ার দরকার নাই, খাতার পিক তো এটা হজবরল করছি, এটা দেওয়ার দরকার নাই। শীট দিয়ে দিলে আবার খাতা লাগবে কেন? খাতার পিক তো হজবরল হয়ে গেছে, তো জাস্ট হচ্ছে লিখে লিখে পড়াইছি, এটা মনে হয় না দরকার আছে। ক্যালকুলেশন ক্লাসটা ইউটিউবে দেই নাই, ইউটিউবে নাই, এটা পেজে দিছি। আমাদের এখানে ক্লাস প্রবলেম, দিনে ক্লাস নিলে আবার উপস্থিতি থাকে না, এই একটা সমস্যা। ওকে, আল্লাহ হাফেজ। স্থিতিবিদ্যা গতিবিদ্যা নিব। হ্যাঁ, স্থিতিবিদ্যা গতিবিদ্যা মাত্র 5-6টা টপিক দেখলে হবে, 5-6টা স্থিতিবিদ্যা গতিবিদ্যা। নেক্সট ক্লাস হবে স্থিতি প্লাস গতি, এই দুইটা চ্যাপ্টার মাত্র 5-7টা টপিক দেখলেই হবে। 5 থেকে 7টা টপিক যদি দেখতে পারো কমন পাওয়া যাবে। এটা একদম সিলেক্টিভ পড়তে হবে কৃষির জন্য। গতবার গতিবিদ্যা থেকে প্রশ্ন আসছে 3টা কৃষিতে, গতিবিদ্যা থেকে, যদিও ফিজিক্সে আসছে, ম্যাথ ফিজিক্সের গতিবিদ্যা একই জিনিস, সেম জিনিস। আর স্থিতিবিদ্যা মাত্র, এবার স্থিতিবিদ্যা থেকে জিএসটি তে প্রশ্ন আসছে 2টা, এই জন্য ইম্পর্টেন্ট, এটা গুরুত্ব দিতে হবে। ওকে, শর্ট সিলেবাস বাদ দিও না ভাই, কোন চ্যাপ্টার গুলা বেশি ইম্পর্টেন্ট, শর্ট সিলেবাস সবই ইম্পর্টেন্ট, এটা আমি বলে দিলাম। এই প্রশ্নটা ইনবক্সে অনেক বেশি আসতেছে ভাই, শেষ সময়ে কিভাবে রিভিশন করব, এটা নিয়ে লাইভ করছি 2 দিন আগে, লাইভটা দেখবা, শেষ সময়ে রিভিশন। আর হইতেছে ভাই কোন অধ্যায়গুলা গুরুত্ব দিব, শর্ট সিলেবাস সব ভালো করে পড়বা ভাই, ফুল সিলেবাস কোনটা পড়বো,
ফাংশন পড়বা, বিন্যাস সমাবেশ পড়বা, 2টা চ্যাপ্টার অন্তত পড়ো, তাইলেই হবে। এইটার ক্লাস কই আছে ভাই? ইউটিউবে আছে, ইউটিউবে দেখো, গুচ্ছ প্লেলিস্টে আছে, ঠিক আছে, অথবা ফুল সিলেবাসের প্লেলিস্ট, অল ভিডিওসে আছে। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।